নবনী নিজের কৌতূহল কিছুতে নিবৃত্ত করতে পারছে না। মেয়েকে বারবার জিজ্ঞেস করতে লাগলো কিভাবে মেঘ এসব জেনেছে। মেঘ নবনীর এরকম উৎসাহ দেখে চুপ করে রইল। নবনীর কথা শুনতে মেঘের ভীষণ ভালো ভালো লাগছে। বারবার জিজ্ঞেস করে বিরক্ত হয়ে নবনী উঠতে যাচ্ছিল। সেই মুহূর্তে সাহস করে মেঘ নবনীর হাতটা টেনে ধরে বসিয়ে দিল। নবনীর মনে হলো 220 ভোল্টের শক লেগেছে তার। মেঘ চোখ বন্ধ করে লম্বা করে শ্বাস নিল। নবনীর হাত ছাড়ল না, নিজের হাতের মুঠোয় ধরে রাখলো, যেন ছেড়ে দিলেই নবনী হারিয়ে যাবে তার কাছ থেকে। তারপর বলল, নবনীতা, আমি তোমাকে যেদিন প্রথম দেখি সেদিনই তোমার পেছন পেছন এসে তোমার বাসা দেখে গেছি। তারপর থেকে আমার একটা রুটিন হয়ে গেল তোমার বাসার সামনে এসে দাঁড়িয়ে থাকার। তোমার বাসার উল্টোর দিকের রাস্তার সব ভিক্ষুকরাও আমাকে চিনে নবনীতা। তোমার জন্য এত পাগল হলাম আর এটুকু জানবো না? আমি প্রথমে তোমাদের বিল্ডিংয়ের দারোয়ানের থেকে শুনেছি, আমার বিশ্বাসই হয়নি। এভাবে ওভাবে পাত্তা দেইনি। তারপর আবারও এই দারোয়ান আমাকে সব বলে। সেদিন আমি সিদ্ধান্ত নেই তোমাকে আর কষ্ট পেতে দেব না। কিন্তু একদিন তামিম সাহেব নিজেই আমাকে সব বললেন। আমাকে সব সময় এখানে দেখে ওনার মনে সন্দেহ হয়। একদিন আমাকে জিজ্ঞেস করতেই আমি বলে দিলাম আমি তোমাকে ভালোবাসি, তাই এখানে এসে দাঁড়িয়ে থাকি। আমার ভালো লাগে দাঁড়িয়ে থাকতে। শুনে আমাকে নিয়ে চায়ের দোকানে বসলেন। চা খেতে খেতে সব বললেন। দারোয়ান আমাকে তামিম সাহেবের নাম বলেনি। তামিম সাহেবের থেকে জানলাম উনি ছিলেন তোমার প্রাক্তন স্বামী। তবে সেদিন এটাও বুঝলাম তখন ওনার মনের এক কোণে এখনও তোমার জন্য দুর্বলতা রয়ে গেছে। আমার তখন মনে হয়েছে যত দ্রুত সম্ভব তোমাকে আমার করে নিতে হবে। আমি আমার ভালোবাসা দিয়ে তোমার মনের সব কষ্ট দূর করে দেব। আমি যে তোমার বাসায় এভাবে আসি এটা কিন্তু আমার প্ল্যান ছিল না। আবার আমার বাবার প্ল্যান, জানো। বাবাকে আমি বাসায় গিয়ে সব জানালাম। বাবা শুনে আমাকে বুদ্ধি দিলেন তোমার সাথে বেশি বেশি কথা বলার চেষ্টা করতে, তোমার কাছাকাছি থাকার চেষ্টা করতে। এতে করে নাকি তুমি আমার প্রতি দুর্বল হয়ে যাবে সহজে। বাবা তো জানে না তোমার মন লোহায় গড়া। আমি সারাদিন তোমার বাসায় শুয়ে থাকলেও তুমি আমার দিকে করুণা করে হলেও তাকাবে না। তবু আমি বাবার বুদ্ধি কাজে লাগালাম, কেননা বাবা আমার সব ব্যাপারে উপদেষ্টা হিসেবে কাজ করে। নবনীর মনে হলো সে যেন এক শখের উপর আছে। নবনী হতবিহ্বল হয়ে তাকিয়ে থেকে জিজ্ঞেস করলো, আপনার বাবা চিনেন আমাকে? মেঘ বলল, সে তো আমি বাবাকে বলেই দিয়েছি তুমি অফিসে জয়েন হবার পর। তার 1 সপ্তাহ পর বাবাকে দেখিয়ে দিয়েছি তোমাকে। নবনী আর বলার মতো কথা খুঁজে পেল না। মেঘ নবনীর হাতে আলতো চাপ দিয়ে বলল, নবনীতা, আমি বেশি কিছু চাই না। তোমার এই হাতটা আজীবন এভাবে ধরে রাখার সুযোগটুকু তুমি আমাকে দাও শুধু। আমি কথা দিচ্ছি মরণ পর্যন্ত তোমার হাত আমি ধরে রাখবো। একটা সুযোগ দাও নবনীতা। অতীত আঁকড়ে ধরে রেখে লাভ কি বলো? নিজে কি সুখ পেয়েছো এতে করে? পাওনি তো, বরং কষ্ট বেড়েছে আরও। এর চাইতে ভালো জীবনটাকে আরেকটা সুযোগ তুমি দাও। আমি আমার ভালোবাসার চাদরে তোমাকে মুড়িয়ে রাখবো নবনীতা। নবনী নিজেকে আর মানাতে পারল না। এতদিন ধরে নিজের কাছ থেকে নিজে অনেক লুকিয়ে বেরিয়েছে, মনকে নানাভাবে শাসিয়ে এসেছে। আজ যেন নবনী নিজের মন ও নবনীর সাথে বিদ্রোহ শুরু করে দিল। নবনী মেঘের দিকে তাকালো জল ভরা নয়নে। টুপ করে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। মেঘ অপলক তাকিয়ে রইল নবনীর দিকে। তারপর বলল, ভালোবাসি নবনীতা। নবনী মাথা নিচু করে বলল, এর জবাবে কি বলবে সে? মেঘ উঠে বলল, চলো কোথাও বসি, তোমার দুপুরের খাবার খাওয়া হয়নি। নবনী মাথা নিচু করে বলল, না, বাসায় গিয়ে খাবো। মেঘ জোর করলো না আর। রিকশায় করে নবনীকে বাসায় পৌঁছে দিয়ে এলো। আসার সময় বলল, তোমার সাথে যে আমার সারাক্ষণ কথা বলতে ইচ্ছে করে নবনীতা। নবনী হেসে নিজের ফোন থেকে মেঘের ফোনে একটা কল দিল। তারপর আর এক মুহূর্ত না দাঁড়িয়ে ছুটে পালিয়ে এলো। লজ্জায় উত্তেজনায় নবনীর বুক ধুকপুক করতে লাগলো, কেমন একটা অচেনা অনুভূতি। বাসায় ফিরে নবনী মাকে বলল খাবার দিতে। হাত মুখ ধুয়ে নবনী খেতে বসলো। খাবার খেতে বসে নবনী ভালো মতো খেতে পারলো না। গলায় বারবার খাবার আটকে যাচ্ছে। নবনীর মনে হলো পুরো দুনিয়া যেন কাঁপছে, কেমন ঘোর লেগে যাচ্ছে ওর। নবনী খাবার শেষ না করেই উঠে গেল। রাবেয়া বেগম মেয়ের অস্থিরতা দেখে জিজ্ঞেস করলেন, কি হয়েছে নবনী? নবনী চমকে গেল মায়ের প্রশ্ন শুনে। আমতা আমতা করতে লাগলো। রাবেয়া বেগম অবাক হলেন, এত বিচলিত লাগছে কেন নবনীকে? নবনী চেয়ার ধপ করে বসে পড়ল আবার। তারপর বলল, মা, আমাকে একটু লেবুর শরবত বানিয়ে দাও, আমার কেমন যেন লাগছে। রাবেয়া বেগম মেয়ের জন্য শরবত বানাতে গেলেন। নবনী বারবার নিজের ফোনের দিকে তাকাচ্ছে। মেঘের কল এলো রাত 10টার পর।
নবনী তখন ফাল্গুনির পড়া দেখছে। কল আসতে নবনী চমকে উঠল। তারপর তাড়াহুড়ো করে নিজের রুমে এসে দরজা লাগিয়ে দিয়ে বিছানায় বসে পড়ল। কল রিসিভ করবে কি করবে না এই ভাবতে ভাবতে নবনীর গলা শুকিয়ে গেল, হাত পা থরথর করে কাঁপতে লাগলো। টিনে যে প্রথম প্রেমে পড়লে মানুষের যেমন অবস্থা হয়, নবনীর তাই হয়েছে। নবনীর বুকের ভেতর কেমন একটা রোমাঞ্চকর অনুভূতি কাজ করছে। মেঘ আবারও কল দিল। কাঁপতে কাঁপতে নবনী কল রিসিভ করে হ্যালো বলল। হ্যালো বলতে গিয়ে নবনী টের পেল কেমন আটকে যাচ্ছে তার কথা। মেঘে এসে ফেলল নবনীর এরকম জড়তা দেখে। সকালে মেঘের ঘুম ভাঙল দেরিতে। ঘড়িতে সকাল 10:30। গত রাতে নবনীর সাথে কথা বলতে বলতে কখন যেন রাত 2টা বেজে গেছে টের পায়নি দুজনে। মিষ্টি মধুর একটা অনুভূতি নিয়ে মেঘের দিন শুরু হলো। নিজেকে কেমন হালকা লাগছে আজ মেঘের। নাস্তা না করে মেঘ ছুটল অফিসের জন্য। মাসুমা বেগম সোফায় বসে ল্যাপটপে কিছু দেখছেন। মেঘকে হতদন্ত হয়ে ছুটতে দেখে মাসুমা বেগম মেঘকে থামালেন। তারপর উৎসুক হয়ে জিজ্ঞেস করলেন, এত কিসের তাড়া তোর? টয়লেটে চাপ দিয়েছে নাকি? প্রবল বেগে। ওয়াশরুম তো তোর রুমেই আছে, বাইরে ছুটছিস কেন? তাহলে এইরকম 5G স্পিডে? মেঘ থেমে গিয়ে বলল, অফিসে দেরি হয়ে যাচ্ছে মা, যেতে হবে। তাছাড়া ওর সাথে দেখা করা লাগবে খুব দ্রুত। মাসুমা বেগম সরু চোখে বললেন, বাপের স্বভাব তো পুরোপুরি পাইছস। অফিস শেখাতে আসছে আমাকে। বস এখানে আমার জুয়েলারি পছন্দ করে বস এখানে আমার জুয়েলারি পছন্দ করে দে আগে। আগামী মঙ্গলবার কি পরবো তার একটা ব্যাপার আছে না? মেঘ অবাক হয়ে বলল, মঙ্গলবার কি? মাসুমা বেগম হতভম্ব হলেন ছেলের প্রশ্ন শুনে। তারপর বাচ্চাদের মতো কেঁদে ওঠে স্বামীকে কল দিলেন। শফিক আহমেদ ফ্যাক্টরিতে যাচ্ছিলেন। স্ত্রীর কল পেয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে কল রিসিভ করলেন। শফিক আহমেদের কথা বলার সুযোগ না দিয়ে মাসুমা বেগম কেঁদে উঠে বললেন, আমি তো চলে যাচ্ছি। এই দুনিয়া আর বেঁচে থাকার ইচ্ছে নেই আমার। তুমি কোথায়? শেষবারের মতো তোমার একটা ছবি পাঠাও তো। যাবার সময় তোমার মুখটা দেখে আমি মরতে চাই। কার জন্য নিজের জীবনে সব শখ আহ্লাদ ত্যাগ করলাম? আমার ছেলে কিনা আমাকে জিজ্ঞেস করে মঙ্গলবারে কি? আমি এই ছেলের জন্য কিনা আমি পিএইচডি করার জন্য দেশের বাইরে যায়নি একা থাকতে হবে বলে। সেই ছেলে আজ মায়ের কথা ভুলে গেছে। কোনো লম্বা হাতওয়ালা শাকচুন্নির সাথে কথা বলে আমাকে তাগাদা দেখাচ্ছে। তার সাথে দেখা করতে যাবে। আমার সাথে কথা বলার সময় নাকি তার নেই। শফিক আহমেদ নিজেও ভেবে পেল না। তিনি জিজ্ঞেস করলেন, আশ্চর্য ঘটনা, কি বলবে তো তুমি আগে বলো। আর মঙ্গলবার কি সেটা আমি নিজেও জানি না। মাসুমা বেগম এবার বিলাপ করলেন আরও জোরে। ফোন কেটে দিয়ে পরনে শাড়ি দিয়ে নিজের নাক মুছলেন। শফিক আহমেদ বুঝতে পারলেন একটা ঝামেলা হয়েছে। ড্রাইভারকে গাড়ি ঘোরাতে বললেন আবার। শফিক আহমেদ বাসায় এসে দেখলেন মেঘ সোফায় স্থানু হয়ে বসে আছে। মাসুমা বেগম লাগেজ গোছাতে গোছাতে শিমলাকে কল দিয়ে বললেন, শিমলা রে, মামিকে ক্ষমা করে দিস তুই। মামি তো চলে যাচ্ছি, আজকে এই দেশ ছেড়ে চলে যাব। এই স্বামী সন্তান সংসার কেউই আমার না। এজন্যই তো বলি আমার স্বামী এভাবে বদলে যাচ্ছে কেন? সে যে এখনো তার প্রাক্তন প্রেমিকার কবে জ্বর এলো, কবে সর্দি হলো সেই খবর রাখতেই ব্যস্ত। বইয়ের কথা মনে থাকবে কেন তার এখন? তোর মামার প্রাক্তন প্রেমিকার কথা মনে আছে তো তোর? ওই যে চাইনিজদের মতো ছোট ছোট চোখ, ধলা চামড়ার সেই বিলাতি সেমরি, যে তোর মামার সাথে বিদেশে থাকতে সিগারেট ভাগাভাগি করে খেত। তারপর কল কেটে দিলেন। মেঘ বিরক্ত হয়ে বলল, মা আমাকে যেতে হবে। তোমার হবু বউয়ের সাথে গত রাতে মাত্র কথা হলো। আজ যদি তার সাথে দেখা না করি তবে কেমন দেখায় বলো? তুমি তোমার কান্নাকাটি এখনই স্টপ করে রাখো। আমি সন্ধ্যায় আসলে তারপর না হয় শুরু করে দিও। মাসুমা বেগমের কান্নার বেগ আরও বেড়ে গেল। সবার হাত হলে মাথা ঠেকিয়ে বলল, এই ছেলে তো আমার না গো। কাল একটা মেয়ের সাথে কথা হতে না হতে আজকে এই ছেলে মাকে ভুলে গেল। ও আল্লাহ, ওই মেয়ের এই বাড়ি এর বউ হয়ে এলে তো এই ছেলে আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। এই বাড়িতে একটা গাছকেও মূল্য দেওয়া হয়, শুধু আমাকে ছাড়া। আমি আজকে লয়ারের কাছে যাব। এক রাতে একটা মেয়ের সাথে কথা বলে যে ছেলে এরকম একটা দিনের কথা ভুলে যেতে পারে, তার সাথে আমার সব সম্পর্ক ছিন্ন করে দেব। ওই মেয়েকে আমি কিছুই ছেলের বউ হিসেবে মেনে নেব না। আমার
ফোন কই, শিমলাকে আবারও কল দিতে হবে। এদিক ওদিক তাকিয়ে মেঘের দিকে তাকিয়ে বললেন, গাধার মতো দাঁড়িয়ে আছিস কেন? আমার ফোন এনে দে, শিমলাকে কল দিতে হবে আমার। আমার এই দুরবস্থা শিমলা ছাড়া কেউ বুঝবে না। মেঘ টেবিলের উপর থেকে ফোন এনে দিয়ে বাবাকে বলল, তোমার স্ত্রীকে তুমি সামলাও বাবা, আমি যাই তাড়াতাড়ি। শফিক আহমেদ ছেলেকে যেতে বলে নিজের স্ত্রীর পাশে এসে বললেন, শান্ত স্বরে বললেন, কি হয়েছে তোমার? মাসুমা বেগম নাক ঝেড়ে শিমলাকে কল দিয়ে বললেন, আমি আর বেশি দিন নেই সংসারে, তোর ছেলের জন্য একটা খেলনা বাইক কিনেছি, ওটা তার হাতে পৌঁছে দিলেই আমার দায়িত্ব শেষ। জল তো অনেক দূর গড়িয়েছে রে শিমলা, সব এখন আমার কাছে একেবারে মিনারেল ওয়াটারের মতো পরিষ্কার। আমার গাধা ছেলেটা একটা মেয়ের প্রেমে পড়ে সব ভুলে গেছে। আজ তোর মামা, সে তো তার পুরনো প্রেমিকার কথা ভাবতে ভাবতে সব ভুলে গেছে। শিমলা বলল, ঘটনা কি মামি? মাসুমা বেগম চোখ মুছে বললেন, প্রথম থেকে বলেছি শোন। সকালে আমি বসে জুয়েলারি দেখছি, মেঘ অফিসের জন্য বের হচ্ছে তাড়াহুড়ো করে। আমি ওকে বললাম কি, এদিকে আয় তো বাবা, আমাকে একটু জুয়েলারি পছন্দ করে দে, মঙ্গলবারের অনুষ্ঠানে পরবো। তুই তো জানিস মঙ্গলবারে কি। শিমলা নিজেও জানে না মঙ্গলবারে কি। রিক্স নিয়ে বলল, হ্যাঁ মামি, জানি তো আমি। মাসুমা বেগম শুকনো চোখ আবারও মুছল, তারপর বললেন, দেখলি মা, তোর মনে আছে মঙ্গলবার আমাদের বিবাহ বার্ষিকী, অথচ আমার নিজের পেটের পোলা স্বামীকে মনে রাখিনি। শিমলা যেন হাঁপ ছেড়ে বাঁচল। মাসুমা বেগম আবার বলতে লাগলেন, আমার ছেলে কিনা আমাকে জিজ্ঞেস করে মঙ্গলবারে কি মা, তুই বল কেমন লাগে তখন? এরপর আমি মনের দুঃখে তোর মামাকে কল দিলাম ঘটনা জানাতে। তোর মামা কি বললো শুনবি? তোর মামা আমাকে জিজ্ঞেস করে মঙ্গলবারে কি। তুই বল এখন আমার কি করা উচিত? আমি সিদ্ধান্ত নিয়েছি, আজকে এই বাসা ছেড়ে চলে যাব। তোর ভাই যেন না, যে নাগিনীর প্রেমে পড়েছে সেই নাগিনীকে নিয়ে সুখে থাকতে বলিস। তোর ভাই উম, তোর ভাই বিন বাজাবে আর নাগিনী তালে তালে নাচবে। আমার ভাগ্য খারাপ, আমি সেই নাচ দেখতে পারবো না শুধু। আর তোর মামাকে কিছু বলার নেই, লোকটা তার প্রাক্তন প্রেমিকার শোকে দিন দিন শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। আমার রান্না তার মুখে রোচে না, আজকাল আমার রান্নার খুঁত ধরে। কবে ওই মহিলার নাকি তোর মামাকে পাঙ্গাস মাছ ফ্রাই করে খাইয়েছে, সেই স্বাদ তোর মামার মুখে লেগে আছে আজও। তোর মামার নজর এখনো পাঙ্গাস মাছে আটকে আছে। আমার রান্না খেলে নাকি তার পেট খারাপ হয়ে যায়। আমি তোর বাসায় আসছি মা, নির্সোনার খেলনাটা ওকে দিয়ে ওর থেকে বিদায় নিয়ে সে সোজা চলে যাব রোহিঙ্গা ক্যাম্পে। আপাতত ওরাই আমার আপনজন। তোর মামা বিদেশ চলে গেলে তোরা কেউ আপত্তি করিস না, বেচারা এক জীবন বাপ্পারাজের গান শুনে এসেছে। শেষ বয়সে যদি ওই বিদেশিনীর দেখা পায় তবে মন্দ কি। তবে শুন, আমার একটা শাড়ি গহনা যেন ওই মহিলাকে না দিতে পারে। এই বাড়িটা আমার নামে। আমি এই বাড়ি কোনো সংগঠনকে দিয়ে যাব। সশাড়ি গহনার কথা স্ট্যাম্প পেপারে লিখে যাব। তোর মামার সই নিবি তুই। সব কিছু তোকে দিয়ে গেলাম। আমার ছেলে যেন তার পীড়িতের পেতনির জন্য একটা সুতাও না নিতে পারে, সেই ব্যাপারে সতর্ক থাকবি। শিমলা একটা দম নিয়ে বলল, মামি সত্যি কথা। আমি বলি, মামা মেঘ মিলে প্ল্যান করছিল তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। এই জন্যই তো ওনারা তোমাকে বলেনি মঙ্গলবারে কি। মাসুমা বেগম চোখ ছোট করে স্বামীর দিকে তাকালেন। শফিক আহমেদ মনে মনে ইয়া নাপসি পড়তে লাগলো। মাসুমা বেগম ফোন রেখে দিয়ে স্বামীর পাশে এসে বসলেন। তারপর মধুর সুরে বললেন, তুমি আগে বলনি কেন? তুমি জানতে আমাদের বিবাহবার্ষিকীর কথা, আমার ছেলেও যে জানতো, আগে বলনি কেন? আমি তো ভেবেছি আমার ছেলে একটা শাকচুন্নির প্রেমে পড়ে আমার সব সব ভুলে গেছে। শফিক আহমেদ স্বস্তির নিঃশ্বাস ফেললেন, তারপর কপট অভিমান দেখিয়ে বললেন, ভেবেছিলাম সারপ্রাইজ দেব তোমাকে, তোমার জন্য তো এখন তা আর হলো না। মাসুমা বেগম আহত মনে বললেন, আহারে, আমি তো ভেবেছি তোমরা সবাই ভুলে গেছো। আচ্ছা, যা হবার হলো, এবার আসো আমরা প্ল্যানিং করি অনুষ্ঠানের। আচ্ছা শোনো, তোমার অফিসে সবাইকে কিন্তু ইনভাইট করবে। শফিক আহমেদ ছেলেকে টেক্সট করে শাহরুখ সংক্ষেপকে জানিয়ে দিলেন সব। তারপর স্ত্রীর দিকে তাকালেন। একটু আগে হওয়া রণমূর্তি এখন কেমন শান্ত হয়ে তার পাশে বসে আছে, যেন কিছুই হয়নি। শফিক আহমেদ স্ত্রীর এক হাত নিজের হাতে টেনে নিয়ে বললেন, আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত তুমি এমনই থেকো। বিশ্বাস করো, এই আধা বাকি মেজাজি খামখেয়ালি মহিলাটাকে আমি প্রচণ্ড রকম ভালোবাসি। মাসুমা বেগম লজ্জা পেয়ে স্বামীর বাহুতে মুখ লুকালেন। অফিসে গিয়ে তামিম জানতে পারলো তাকে উপরের ফ্লোরে শিফট করে দেওয়া হয়েছে। শুনে তামিম কিছুটা আশাহত হলো। এতদিন তো নবনীকে দেখতে পেত, আজ থেকে তা আর সম্ভব হবে না। তামিমের প্রচণ্ড রাগ হলো। ইচ্ছে করলো ছুটে গিয়ে মেঘের গলা টিপে ধরতে। তামিম বুঝতে পারছে মেঘ কেন এই কাজ করেছে।
তামিম যাতে নবনীকে যখন তখন দেখতে না পারে তার জন্য মেঘ এই ব্যবস্থা নিয়েছে। প্রচণ্ড আক্রোশে তামিম চেয়ারে লাথি মারল। তারপর সোজা মেঘের ক্যাবিনের দিকে গেল। গিয়ে দেখে মেঘ এখনো আসেনি অফিসে। নবনী পিসিতে মনোযোগ দিয়ে কাজ করছে। তারপর সোজা মেঘের ক্যাবিনের দিকে গেল। তামিম নবনীর সামনে গিয়ে দাঁড়ালো। নবনীর খোপায় বেলি ফুলের মালা জড়ানো, হাতে সাদা রেশমি চুড়ি, চোখে কাজল, কালো সুতির একটা নর্মাল ড্রেস। নবনীকে মনে হচ্ছে অপ্সরা। তামিমের বুকে জ্বলনে শুরু হলো। খা খা মরুভূমির মতো তামিমের বুকের ভেতর ধুলোর ঝড় উঠলো যেন। তপ্ত রোদে মরুভূমির বালু যেমন উত্তপ্ত হয়ে থাকে, তেমনি তামিমের বুকের ভেতর উত্তপ্ত হয়ে গেছে। বুকের ভেতর যেন এক পৃথিবী শূন্যতা। এই নবনী তার ছিল, অথচ আজ আর কেউ না। একসময় এই নবনীর ওপর তামিমের 16 আনা অধিকার ছিল, অথচ আজ এর দিকে একদণ্ড প্রাণ ভরে তাকাতেও বারণ। এই নবনীর জন্য কিনা একটা প্রতিষ্ঠানের মালিক উন্মাদ হয়ে ঘুরছে। তামিম মানতে পারছে না এটা। কেন এতদিন একে তামিম চিনতে পারলো না? কেন এত দেরি হলো তার? কেন অন্য কেউ এখন নবনীকে ভালোবাসে? তামিম কিছুতে এটা মেনে নিতে পারছে না। নবনী তামিমের না হোক, তাতে তামিমের সমস্যা নেই, কিন্তু তামিম এটা মানতে পারছে না যে নবনী অন্য কারো হবে, অন্য কারো সঙ্গে ঘর বাঁধবে। এটা ভাবলেই তামিমের মাথায় আগুন ধরে যায়। নবনী মাথা তুলে তামিমের দিকে তাকালো, তারপর বলল, কিছু বলবেন? স্যার তো এখনো আসেননি। কোনো প্রবলেম থাকলে আমাকে বলুন, আমি স্যারকে জানিয়ে দেব। তামিমের রাগে ক্ষোভে রূপ নিল। স্বাভাবিক চিন্তা শক্তি লোপ পেল। স্থানকাল পাত্র ভুলে দাঁত কিরমিরিয়ে বলল, খুব ভালো আছো তো এখন? বড় স্যারকে প্রেমের জালে ফাঁসিয়েছ, স্যারকে নাকে দড়িয়ে দিয়ে ঘোরাচ্ছ, ভীষণ সুখে আছো তাই না? এইসব কাহিনী করার জন্যই আমাকে ছেড়ে যাবার জন্য এত উতলা হয়ে গেছ? নবনী চোখ মুখ শক্ত করে বলল, ডোন্ট ক্রস ইউর লিমিট। তামিম টেবিলে থাপ্পড় মেরে বলল, লিমিট ক্রস করলে তুই কি করবি তুই আমাকে? তোরে আমি ভয় পাই নাকি? শোন, এত আকাশে উড়িস না। স্যারকে আমি বলে দিয়েছি যে তুই ডিভোর্সি। আমি যে তোরে 2 লাথি দিয়ে আমার জীবন থেকে বের করে দিয়েছি, স্যার জেনে গেছে। তাই এত ভাব মারিস না আমার সাথে। নবনীর সহ্য হলো না। এতদিন নীরবে সহ্য করে যাওয়া সব আক্রোশ এবার বিদ্রোহে জানালো। কষে একটা চড় দিল তামিমের গালে। পুরো অফিসে নিস্তব্ধতা যেন খান খান করে ভেঙে পড়ল। হিসিয়ে নবনী বলল, এটা আমার কর্মক্ষেত্র। এখানে আমি যেমন কাজ করতে এসেছি, আপনিও কাজ করতে এসেছেন। আমার ব্যক্তিগত জীবন লাইফ নিয়ে আপনার কথা বলার রাইট আমি আপনাকে দেইনি। তাই নেক্সট টাইম সতর্কতা অবলম্বন করে কথা বলবেন। চড় খেয়ে তামিমের মাথা ঘুরে গেল যেন। এই সে নবনী, নরম কোমল ভীতু। 7 চড়ে যাররা ছিল না, সেই নবনী। শত আগ্রহে আঘাতেও যে শব্দটা করতো না, এই কি সেই নবনী? এত তেজ এর কোথা থেকে এলো? এই অগ্নিমূর্তি তো তামিম আগে দেখেনি। তামিম আশেপাশে তাকিয়ে দেখলো, সবাই ওর দিকে তাকিয়ে আছে। 6 বছরের চাকরি জীবনে এই প্রথম এরকম হলো তামিমের সাথে। ধীর পায়ে তামিম অফিস থেকে বের হয়ে গেল। মেঘ অফিসে এসে দেখে নবনী চোখ মুখ শক্ত করে বসে আছে। ইন্টারকমে মেঘ নবনীকে ক্যাবিনে যেতে বলল। নবনী ক্যাবিনে গিয়ে চেয়ারে ধপ করে বসে পড়ল। মেঘ ভীষণ মনোযোগ দিয়ে নবনীকে দেখতে লাগলো। তারপর বলল, কি হয়েছে? নবনী মাথা নিচু করে রাখলো। মেঘের কোমল স্বর কঠোর হয়ে গেল। আবারও জিজ্ঞেস করলো, কি হয়েছে নবনী? সত্যি করে বলো। নবনী মাথা নিচু করে বলল, তামিম সাহেব আমার সাথে অভদ্রতা করেছে, এজন্য আমি ওনাকে একটা থাপ্পড় মেরেছি। মেঘ ক্ষুব্ধ হয়ে বলল, ওকে আমি? নবনী আর কিছু বলতে দিল না। মেঘকে থামিয়ে দিয়ে বলল, উনি আমার সাথে মিসবিহেভ করেছেন, তার জন্য আমি প্রতিবাদ করেছি। আমি আশা করছি আপনি এটা নিয়ে একটাও কথা বলবেন না, এটাকে পার্সোনালি নেবেন না। এই টপিক এখানেই সমাপ্ত। আমি যদি এটা কেন্দ্র করে কোনো অ্যাকশন নেন তো আমি তবে কষ্ট পাবো। মেঘ ফ্লোরের দিকে তাকিয়ে নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করলো। তারপর বলল, তুমি কষ্ট পাবে আমার জান থাকতে আমি কখনো করব না। নবনী বের হয়ে গেল মেঘের ক্যাবিন থেকে। ক্যাবিনে মেঘ চেয়ারে বসে আনমনে বিড়বিড় করে বলতে লাগলো, কোথায় ভেবেছি আজকে ফার্স্ট দেখাতে একটু ভালো করে দুজনে কথা বলবো, তা না উল্টো তৃতীয় ব্যক্তির জন্য এরকম একটা সুন্দর সময় নষ্ট হয়ে গেল।
শুধু তুমি কষ্ট পাবে বলে এই মেঘ থেমে গেছে, নয়তো কুত্তার মতো মার খেত ওই তামিম আমার হাতে। লাঞ্চের সময় নিতু জানতে পারলো তামিমকে নবনী থাপ্পড় দিয়েছে। কথাটা শুনে নিতু চমকালো ভীষণভাবে। মনের ভেতর সে যেই সন্দেহ দানা বেঁধেছে, এই কথা শুনে তা যেন আজ চারা গাছে রূপ নিয়েছে। অশান্ত মনকে শান্ত করতে অফিস থেকে বের হয়ে ফিরে নিতু সোজা বাবার বাসায় গেল। নিতুর বাবা রিটায়ার্ড বরকত হোসেন একটা চেয়ারে বসে মেয়ের দিকে অপলক তাকিয়ে রইলেন। তার ছোট্ট মেয়ে নিতু, পুতুলের মতো দেখতে মেয়েটাকে আজ কেমন বিবর্ণ লাগছে। ফ্যাকাশে মুখখানা দেখে মনে হচ্ছে সারা শরীরে বুঝি এক ফোঁটা রক্তবিন্দুও নেই। নিতু বাবার পায়ের কাছে বসে রইল খানিকটা সময়। নিতুর মা রেবেকা টেবিলে খাবার দিতে দিতে বললেন, তোর কি কোনো সমস্যা চলছে নিতু? তোকে এরকম লাগছে কেন? নিতু মলিন হেসে জবাব দিল, কতদিন তোমাদের দেখি আমা, তাই চলে আসলাম। তোমাদের জন্য মন কেমন করছে? রেবেকা বেগম গ্লাসে পানি ঢালতে ঢালতে বললেন, তাহলে তো আর ভাবনার কিছু নেই। তবে নিতু শোনো, একটা কথা মাথায় রাখিস, বিয়ের আগের জীবন আর বিয়ের পরের জীবন দুটোই আলাদা। বিয়ের আগে যেসব স্বভাব ছিল সেসবে পরিবর্তন আনার চেষ্টা কর। সবসময় প্রতিবাদী মনোভাব থাকা ভালো নয়। তুই আমার মেয়ে তো, আমি তো জানি তাকে অন্যায়ের বিরুদ্ধে কিভাবে প্রতিবাদ করিস। নিজের বাবার মতো, ঋতুর মতো ধৈর্যশালী হতে চেষ্টা কর। সংসার জীবনে নানা আঘাত আসে মানুষের, সব কিছুতেও অগ্রভাব দেখাস না। নিতু মায়ের দিকে তাকিয়ে হাসলো। বরকত সাহেব রেগে বললেন, তোমার মতো শিক্ষিত মানুষ যদি এভাবে অন্যায়কে সাপোর্ট করে যায় তাহলে এই সমস্ত রসাতলে যাবে। না না, আমার মেয়েকে আমি সেই আদর্শ দিয়ে গড়ে তুলেছি, যা তা থেকে আমার মেয়ে এক চুলও নড়বে না। নিতু মা আমি জানি না তোর কি হয়েছে, তবে যাই হোক মনে রাখিস তোর বাবা তোর সাথে আছে, তোর ওপর বাবা সম্পূর্ণ ভরসা আছে। তুই কখনো ভুল করবি না। নিজের মনকে শক্ত কর মা। তোকে ভীষণ অস্থির লাগছে। রেবাকে বেগম টেবিলের উপর শব্দ করে প্লেট বাটি রাখতে লাগলেন। নিতু বুঝতে পারলো মা রেগে গেছেন। বাবার কাছ থেকে বিদায় নিয়ে নিতু বাসায় চলে এলো। আজ বহুদিন পর শামীম বাসায় এসেছে। আগামীকাল লুবনাকে পাত্রপক্ষ দেখতে আসবে। তাহেরা বেগম কল করে কাদাকাটি করে শুরু করায় আসতে বাধ্য হলো। এবার অবশ্য চেনা জানা থেকে এসেছে। দিশার চাচাতো ভাইয়ের জন্য সম্বন্ধ এসেছে। শুনেই তো তাহেরা বেগম আনন্দে বাতাসে ভেসে বেড়াচ্ছেন যেন। এত বড় ঘরের বউ হবে তার মেয়ে, কিছুতেই বিশ্বাস হচ্ছে না তার। শামীম নানাভাবে মাকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু তাহেরা বেগম এসব শুনতেও চাচ্ছেন না। তিনি শুধু ওই স্বপ্নে বিভোর হয়ে আছেন যে শহরে ছেলের বাবার দুটো ছতলা বাড়ি আছে, ছেলেরা দুই ভাই মাত্র। ছেলের আগে দুটো বিয়ে হয়েছে, এই ব্যাপারটাও যেন দুটো ছয়তলা বাড়ির সামনে তুচ্ছ হয়ে গেল। শামীম দিশার চাচাতো ভাই, রাকিবের সম্পর্কে সব খোঁজ খবর নিয়েছে। এই ছেলেটা একেবারে বাজে চরিত্রের, বহু নারীতে আসক্ত, নেশায় আসক্ত, 3বার রিহ্যাবেও ছিল, কিন্তু ওকে সঠিক পথে ফিরিয়ে আনা যায়নি। শামীম যতবার মাকে এসব বলতে যায়, তাহেরা বেগম ততবারই এড়িয়ে গিয়ে বলেন, ঘরে একটা বউ গেলে সব ঠিক হয়ে যাবে। এই বয়সে সব ছেলেদের এরকম একটু দোষ থাকে, আর বড়লোকের ছেলে মেয়েরা একটু এরকম হয়ই, এতে অসুবিধা নেই। স্বামী অধৈর্য হয়ে গেল মায়ের এসব শুনে, চিৎকার করে বলল, তোমার এই লোভের জন্য আমাদের সব ভাই বোনের জীবন নষ্ট হয়ে যাচ্ছে মা। আমরা কেউই সুখী না। বড় ভাইয়ের আগে আমাকে বিয়ে করিয়েছ শুধুমাত্র নিজের লোভের বশে। দিশার বাবা ধনী বলে, অথচ কখনো দিশার সাথে আমার সম্পর্ক কেমন তা জানতে চাওনি। স্বামী স্ত্রী হয়েও আমরা দুই মেরুর বাসিন্দা। দিশা আজ এই পার্টি, কাল ওই পার্টি করে দিন কাটায়। তুমি সোনা মুখ করে তা মেনে নাও কেন? শুধু দিশার বাবার টাকা আছে? বড় ঘরের মেয়ে দিশা, এই জন্য? আমি এটাই ভেবে পাচ্ছি না, দিশার বাবার টাকা পয়সা থাকলে তোমার আমার কী লাভ হবে? আমাদের কি ওখান থেকে কয়েক কোটি টাকা দিয়ে দেবে, নাকি ওসব আমাদের কোনো কাজে আসবে? এই সহজ কথাটা তোমার মাথায় ঢোকে না মা। তোমার এই কাজের জন্য আমার বাবা আমার উপর অভিমান করেছিলেন। বাবার কাছে আমি ক্ষমা চাইতে পারিনি। তাহেরা বেগম রেগে গিয়ে বললেন, খবরদার আমার সামনে চিৎকার করে কথা বলবি না। আমার মেয়ের ভালো আমি তোর চাইতে ভালো বুঝি। গায়ে পড়ে উপদেশ দেওয়ার চেষ্টা করবি না। মেয়েকে ঘুবিয়ে বড় ঘরে বিয়ে দেব তো তা তোর সহ্য হচ্ছে না?
তামিম পরাজিত সৈনিকের মতো সোফায় হেলান দিয়ে বসে পড়ল। পৃথিবীর সবচেয়ে খারাপ ছেলেটাও চায় তার বোনের একটা ভালো জায়গায় বিয়ে হোক, বোন সুখে থাকুক। নিতু ফিরে দেখে শামীম বসে আছে। কেউ না বলে দিলেও নিতু বুঝতে পারলো এই তামিমের ছোট ভাই শামীম। দুই ভাইয়ের চেহারায় অনেকটা মিল রয়েছে। নিতু এগিয়ে সালাম দিল শামীমকে। শামীম হসকচিয়ে জিজ্ঞেস করলো, আপনি কে? নিতু হেসে বলল, আমি নিতু। শামীম কিছুটা বিরক্ত হলো নিতুর নাম শুনে। এই সেই মেয়ে যার জন্য তামিম নবনীকে ছেড়ে দিয়েছে। এই মেয়েটাই নবনীর সংসার ভেঙে দিয়েছে। মনে হতে শামীমের ভ্রু কুঁচকে গেল। নিতু হেসে বলল, আপনি মনে হয় আমাকে এখানে অ্যাকসেপ্ট করেনি, অথবা আমাকে দেখে বিরক্ত হচ্ছেন। খাবার খেয়েছেন কি? চা কফি কিছু খাবেন? কিছু খেতে হলে আমাকে ডাকবেন, আমি করে দেব। শামীম কোনো কথা বলল না। নিতু নিজের রুমে চলে গেল। তাহেরা বেগম নিতুর রুমে গিয়ে আদেশের সুরে বলল, কাল অফিসে যাব না। 11টার দিকে বাসায় গেস্ট আসবে লোবনাকে দেখতে। ওদের জন্য সব রকম খাবারের ব্যবস্থা করবে সকালে উঠেই। ভাত, পোলাও, চিকেন, বিফ, মাটন, ফিশ, স্ন্যাক্স সব কিছুই চাই আমার। নিতু হাই তুলতে তুলতে বলল, আমি রোবট নই। আপনার মেয়েকে দেখতে আসবে, তার ব্যবস্থা আপনি করবেন। বড় ভাইয়ের বউ হিসেবে আমি থাকতে পারি উপস্থিত, কিন্তু তাকে অন্যভাবে নেওয়ার সাহস করবেন না। আমি বাসার কাজের মহিলা নই, বড়জোর আপনাকে একটু হেল্প করতে পারি গেস্টদের খাবার সার্ভ করতে। আপনার বাড়ির ছোট বউ যদি সারাদিন অন্য ছেলের সাথে সময় কাটিয়ে সংসারে মনোযোগ না দিয়ে গায়ে বাতাস লাগিয়ে ঘুরতে পারে, তাহলে আমিও তা পারি। আমি তবুও তা করি না, কেননা আমি এই শিক্ষা পাইনি আমার পরিবার থেকে। তাই বলে আমার ভদ্রতাকে আমার দুর্বলতা ভাববেন না। আমার ওপর কোনো কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। তাহেরা বেগম চাপা ক্রোধ নিয়ে নিতুর রুমে থেকে বের হয়ে গেল। বসার রুমে বসে শামীম সবটা শুনতে পেল। সব শুনতে এক অদ্ভুত প্রশান্তিতে শামীমের মন ভরে গেল। শামীমের একটু খারাপ লাগলো না তার মায়ের সাথে বড় ভাইয়ের বউ এরকম ব্যবহার করায়, বরং আনন্দিত হলো এই ভেবে যে এতদিনে একজন উপযুক্ত জবাব দিয়েছে। তবে আফসোস হলো নবনীর জন্য। নবনী যদি এভাবে সাহস করে রুখে দাঁড়াতো, তাহলে হয়তো এভাবে সংসার ভাঙ্গন দেখা দিত না। এত তাড়াতাড়ি বাবাকে হারাতে হতো না শামীম। বাবার সাথে যে এখনো অনেক কথা বলা বাকি ছিল শামীমের। আর কি এই জন্মে বাবাকে তা বলা হবে? আজীবনের জন্য এতিম উপাধি দিয়ে বাবা হারিয়ে গেল এক বুক অভিমান নিয়ে। শামীম তো পারল না বাবা সেই অভিমান ভাঙাতে। সেই চেষ্টা করার আগেই সে বাবা ফাঁকি দিয়ে চলে গেল। তাহেরা বেগম নিজের রুমে গিয়ে শুয়ে পড়লেন। স্বামী সোফাতে শুয়ে পড়ল। লুবনা নিজের রুমে রূপচর্চা করছে। দিশার মেসেঞ্জারে ব্যস্ত। এতদিন পর স্বামী বাসায় এসেছে, অথচ তাতে দিশার কোনো মাথা ব্যথা নেই। ফ্লোরে বসে অপেক্ষার প্রহর গুনতে লাগলো নিতু। বারবার নিতুর মনে হতে লাগলো, এই নবনী সেই মেয়ে যার সাথে তামিমের বাবা তামিমের বিয়ে দিতে চেয়েছিল। বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে নিতু। ঘড়ির কাঁটা একটার ঘরে পৌঁছে গেছে, অথচ তামিম এখনো বাসায় আসেনি। নিতুর চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। বাহিরে তাকে যতই শক্ত মনে হয়, ভেতর থেকে সে ততই ভঙ্গুর। তা কি কেউ জানে? ভালোবাসার কি অপরিসীম শক্তি! একজন কঠোর হৃদয়ের মানুষেরও মনকেও ভেঙে চুরমার করে দেয় অনায়াসে। নবনী মেঘের সাথে কথা বলতে গিয়ে বারবার লজ্জায় লাল নীল বেগুনি হয়ে যাচ্ছে। কিছুই বলতে পারছে না নবনী। অবশ্য মেঘ নবনীকে কথা বলার সুযোগও দিচ্ছে না, নিজেই সব বলে যাচ্ছে। যেন কত বছর ধরে মেঘ কারোর সাথে কথা বলতে পারেনি, তাই জমানো সব কথা প্রকাশ করছে নবনীর কাছে। অথচ ব্যাপারটা হলো, মেঘ নবনীকে ফ্রি হবার টাইম দিচ্ছে। শুরুতেই যদি নবনীকে বারবার কথা বলো না বলো না কেন এসব বলে, তবে নবনী বিব্রত হবে বারবার। এর চাইতে ভালো নবনী আগে ফ্রি হয়ে নিক, তারপর নিজ থেকে কথা বলবে। এরকম হু হা করবে না। অবশ্য এই হু হা শুনতেও মেঘের ভীষণ ভালো লাগছে। ভালোবাসার মানুষের সব কিছুই কি সবার এত ভালো লাগে, এত মধুর মনে হয়? ভালোবাসা ব্যাপারটা এত বেশি মধুর কেন? তাহেরা বেগমের রাতে ঘুম ভালো হয়নি। বারবার ঘুম ভেঙে গেছে। ঘুম ধরেছে ভোরের দিকে। ঘুম থেকে উঠতে উঠতে তার সকাল 10টা 25 বেজে গেল। এত দেরিতে ঘুম ভাঙায় তাহেরা বেগম আতঙ্কে উঠলেন। এত বড় পরিবার থেকে আজ সম্বন্ধ আসছে, তাদের সামনে সেই অনুপাতে তো খাবার দিতে হবে। অথচ তিনি তো এখনো বিছানায়। নিজের উপর নিজের রাগ হলো খুব। তাড়াতাড়ি করে উঠে বের হয়ে গেলেন। দেখেন খাবারের ঘ্রাণ আসছে রান্নাঘর থেকে। পা টিপে টিপে তাহেরা বেগম রান্নাঘরের দিকে গেলেন। গিয়ে দেখেন নিতু চুলায় পিঠা বানাচ্ছে। টেবিলের দিকে তাকিয়ে দেখলেন অনেকগুলো খাবারের ডিশ দেখা যাচ্ছে।
হৃষ্টচিত্তে তাহেরা বেগম এসে দেখতে লাগলেন কি কি করা হয়েছে। দেখে তিনি ভীষণ চমৎকৃত হলেন। ইতিমধ্যে কফি, বিফ, রেজালা চিকেন রোস্ট, কোরমা মাটন বানিয়ে সাজিয়ে রাখা হয়েছে। এত আইটেম দেখে তাহেরা বেগম চমক লেগে গেল। তিনি নিজেও এত আয়োজন করতেন না নিশ্চিত। মনে মনে ভীষণ ভালো লাগলো তার। তবুও কিচেনে ঢুকে বললেন, এসব আদিঘাতা দেখাতে কে বলেছে তোমাকে? আমার মেয়ে যখন, আমার তো ঠেকা পড়েছে। আমার কাজ আমি করে নিতাম। তোমার এত দয়া দেখিয়ে কাজ করতে হবে না আমার মেয়ের জন্য। কে জানে কোন খাবারে কি মিশিয়ে রেখেছ। নিতু সারা শরীর ঘামে ভিজে জবজবে হয়ে আছে, সারা মুখ লাল হয়ে গেছে। সেই রাত থেকে চুলার পাশে দাঁড়িয়ে কাজ করতে করতে। তাহেরা বেগমের কথা শোনার পর নিতু বলল, এই যে এখানে পাটিসাপটা পিঠা বানানোর ডো করা আছে, ক্ষীর করা আছে। ক্ষীর দিয়ে বাকি পিঠা আপনি বানিয়ে নিন। আমি এখনো পোলাও করিনি, তাও করে নিন আপনি। বাকি আপনার যা ভালো লাগে তা করুন। তাহেরা বেগমকে সেখানে রেখেই নিতু রান্নাঘর থেকে বের হয়ে এলো। রুমে এসে বিছানায় চিত হয়ে শুয়ে পড়লো নিতু। সারা শরীর ভীষণভাবে কাঁপছে। তামিম রাতে বাসায় ফেরেনি। নিতু সারা রাত তাই জেগেছিল তামিমের অপেক্ষায়। জেগে থাকতে থাকতে নিতুর মনে হলো, অযথা বসে কি লাভ, তা এর চাইতে কাজ শুরু করি, তাহলে সময় কেটে যাবে। সকালেও আমাকেই করতে হবে এসব, আগেই করে রাখি বরং। এই ভেবে নিতু রাত থেকে রান্না শুরু করে দিল। শরীরের সকল ক্লান্তি যন্ত্রণা চাপিয়ে একটা চিন্তায় মাথায় উকি দিতে লাগলো। স্বামী বাসায় ফিরেনি রাতে। নিতু নিজেকে আর সামলাতে পারলো না। সারা রাত নিজেকে অনেকভাবে কন্ট্রোল করে রেখেছে। তামিমকে কল দেয় নিতাই, কিন্তু এখন যেন আর পারছে না। হ্যাঁ, মনটা উদ্গ্রীব হয়ে উঠেছে তামিমকে কল দিতে। বাইরে রোদ উঠেছে, যে কেমন তেজহীন। নিতুর মনে হলো তার সাথে সাথে আজ সূর্যেরও বুঝি মন খারাপ। শীত আসি আসি করছে। শেষ রাতের দিকে কিছুটা ঠান্ডা পড়ে। সেই ঠান্ডায় নিতু তামিমকে ভীষণভাবে জড়িয়ে ধরে। আজ ভীষণ মনে পড়েছে এসব। নিতু জানালা খুলে দিয়ে তামিমকে কল দিল। রিং হচ্ছে, কিন্তু ফোন তুলছে না কেউ। নিতু আবারও কল দিল। ফোনটা এবার সুইচ অফ। বুক ছিঁড়ে একটা হতাশার নিঃশ্বাস বের হয়ে এলো। ভালোবাসার মানুষের সাথে ঘর বাঁধার পরেও যদি সেই ঘরে সুখ না থাকে, তবে সেখানে মিথ্যা সম্পর্ক বয়ে বেড়ানোর মানে কি? আত্মসম্মানী নিতু, অথচ আজ মনে প্রাণে চায় একবার তামিম তাকে আগের মতো ভালোবাসুক। নিতু নিজের জানও দিতে পারে তামিমের জন্য, কিন্তু তা কিছুতেই হচ্ছে না। আর গত এক সপ্তাহ ধরে তামিমের মন ভীষণ বিক্ষিপ্ত হয়ে আছে। নিতুর সাথে যা আছে তাই ব্যবহার করে তামিম। নিতু সব সয়ে যাচ্ছে। ভালোবাসা কি এরকমই? ভীষণ প্রতিবাদী মনোভাবাপন্ন একটা মেয়েকে কি ভীষণ বেহায়া নির্লজ্জ করে দিচ্ছে। নিতুর তাতে মোটেও আফসোস নেই। তবুও চায় শামীমের মন ঠিক হয়ে যাক। বিয়ের আগে তামিম যেমন ছিল তেমন হয়ে যাক। তামিম এখন আবার এখনই বুঝি এজন্যই বুঝি মানুষ বলে, যাকে ভালোবাসে তাকে বিয়ে করো না। ভালোবাসার মানুষের দেওয়া অবহেলা সহ্য করা যায় না। অন্যের দেওয়া আঘাতের ক্ষত সহজেই মুছে যায়, কিন্তু প্রিয় মানুষের দেওয়া আঘাতের ক্ষত মুছে গেলেও স্মৃতিতে তা তাজা হয়ে থাকে আজীবন। মেহমান আসলো 11:30টার দিকে। দিশা গিয়ে বাসার রুমে আড্ডায় মেতে উঠেছে। তাহেরা বেগম মেহমান রেখে আসতে পারছেন না। নিতু একা একা সব গরম করা ওনাদের সামনে সার্ভ করা কুলাতে পারছে না। সে বাধ্য হয়ে দিশাকে কঠিন গলায় বলল, দিশা, এদিকে উঠে আসো, ওনাদের নাস্তার ব্যবস্থা করতে হবে তো। বসে বসে কি কথা বললে ওনাদের সমাদর করা হবে? মা মুরব্বী মানুষ আছেন, উনি কথা বলুক, এদিকে কাজে সাহায্য করো তুমি। দিশার মাথায় রক্ত উঠে গেল নিতুর কথা শুনে। দিশা কিছু বলার আগেই শামীম বলল, বেআক্কেলের মতো কথা বলতে বসে গেছো মেহমানের নাস্তার ব্যবস্থা না করে। তোমরা রিলেটিভ, তোমার উচিত ছিল এই ব্যাপার সচেতন থাকা। ভাবি একা সব করেছে, তুমি বসে রয়েছে কেন? যাও ভাবির কাছে। দিশা নিজের বাবার বাড়ির মানুষের সামনে সিক্রেট করতে পারলো না। এখন সে কিছু করলে সব বাবা মায়ের কানে উঠবে। দিশা বাবা ভাইয়ের এসব পছন্দ করেন না, জানতে পারলে ভীষণ অপমানিত হবে দিশা। নিজের রাগ সামনে উঠে গেল নিতুকে সাহায্য করতে। নাস্তার পর লোবনাকে নেওয়া হলো পাত্রের সামনে। নিতু ভালো করে পাত্রের দিকে তাকালো। কেমন বিশ্রীভাবে লোকটা লোবনাকে দেখছে। নিতুর অন্তরাত্মা কেঁপে উঠলো। লোকটার দিকে তাকালেই কেমন চরিত্রহীন মনে হয়। চোখ দিয়ে লোবনার মাথা থেকে পায়ের তালু পর্যন্ত পরখ করে ফেলেছে সে। তারপর নিতুর দিকে তাকালো। নিতু চমকে ভেতরের দিকে চলে গেল। মনের ভেতর সতর্ক সংকেত বেজে উঠেছে নিতুর। এখানে লোবনাকে কিছুতেই বিয়ে দেওয়া উচিত নয়। আর একবারও নিতু ওদের সামনে গেল না। মেহমান বিদায় নিল 3টা
পাত্রীর দিকে। যাওয়ার সময় বলে গেল পাত্রী তাদের পছন্দ হয়েছে, আগামী শুক্রবার তারা এঙ্গেজমেন্ট করতে চায়। সবাই যাওয়ার পর নিতু লুবনার দিকে তাকালো। লুবনাকে ভীষণ আনন্দিত লাগছে। ছেলে লুবনার হাতে 5,000 টাকা দিয়েছে। লুবনা দিশাকে ফিসফিস করে বলল, তোমার ভাই ভীষণ রোমান্টিক ভাবে আমার হাতে টাকা দেওয়ার সময় কেমন করে আমার হাতটা ধরেছিল, আমার ভাবতে শুনে শিউরে উঠছে কেমন বলে লজ্জা পেল লুবনা। নিতু শুনে হতাশ হলো। লুবনাকে নিতু জিজ্ঞেস করলো, তুমি রাজি বিয়েতে? লুবনা বিরক্ত হয়ে বলল, রাজি হবার কি না হবার কি আছে, এরকম ধনী ছেলে কি সব সময় এসে বসে থাকবে আমার জন্য? নিতু আর কিছু না বলে শামীমের কাছে গেল। কোনো ভনিতা ছাড়া বলল, এই বিয়েটা কি বন্ধ করা যায় না? শামীম হেসে বলল, লাভ হবে না। মাকে আমি 1000বার বুঝিয়েছি, মা কিছুতেই শুনবে না। আমি লুবনাকেও বলেছি, সেও স্বপ্নে বিভোর হয়ে আছে। দিশা এদের সবার ব্রেন ওয়াশ করে দিয়েছে, কোনো কথা এদের মাথায় ঢুকছে না। নিতু ভীষণ কষ্ট পেল এসব শুনে, কিন্তু লুবনার রুমের বাহিরে দাঁড়িয়ে শুনে তাহেরা বেগম আর তার মেয়ের কত প্ল্যানিং শুরু হয়ে গেছে এখনই। নিতু নিজের রুমে চলে গেল। তামিমের ফোন এখনো বন্ধ। নিতুর হঠাৎ করেই এই পৃথিবী কেমন অসহ্য লাগতে লাগলো। এত বড় পৃথিবীতে তার একান্ত আপন বলে কেউ নেই। সকালে কলিং বেলের শব্দে নবনীর ঘুম ভাঙলো। দরজা খুলে মেঘ দাঁড়িয়ে আছে। গায়ে একটা সাদা টি শার্ট, একটা নীল জিন্স, অথচ কি ভীষণ ফ্রেশ লাগছে তাকে। মেঘের মুখখানা এত আদুরে মনে হচ্ছে কেন আজ হঠাৎ করে। নবনীর ইচ্ছে হলো মুগ্ধ হয়ে কিছুক্ষণ তাকিয়ে দেখতে, কিন্তু তা সম্ভব হলো না। হাসেমানি রুম থেকে বের হয়ে বললেন, মাস্টার আসছে নবনী, ভেতরে আইতে দে। কাইল আসলো না, আমি তো চিন্তায় পড়ে গেছি। একলা একটা মানুষ, কোনো অসুখ টসুখ হয়েছে কিনা কে জানে। স্যার, আপনার মেসের ঠিকানা একটু দিয়ে যায়েন, আপনার কোনো অসুবিধা হইলে যাতে দেখতে যাইতে পারি। নবনী ঠোঁট কামড়ে হাসলো মেঘের দিকে তাকিয়ে। এবার জব্দ হবে মেঘ, অথচ মেঘ যেন আগে থেকে জানতো এরকম কিছু হবে। একটা কাগজ বের করে হাসিম আলীকে দিয়ে বলল, এই নেন চাচা, এটাই আমার ঠিকানা। নবনী হতভম্ব হয়ে গেল দেখে। মেঘ নবনীর দিকে তাকিয়ে চোখ মেরে বলল, একটু পানি দিবেন প্লিজ। তারপর ফাল্গুনীদের রুমে গিয়ে বলল, আমার স্টুডেন্টরা কই, পড়তে বসে যাও সবাই। ফাল্গুনী আর চৈতালি সাথে মেঘের ভীষণ ভাব হয়ে গেছে, দুজনে গাল ফুলিয়ে রইল। চৈতালি বলল, ভাইয়া তুমি গতকাল আসোনি কেন? আমরা তোমার অপেক্ষায় ছিলাম। জানো গতকাল আপা পড়িয়েছে, তোমার নামে অনেক বাজে বাজে কথা বলেছে আপা। ফাল্গুনীর গলার স্বর নিচে করে বলল, ভাইয়া আমি বলি বাকিটা। আপা বলেছে তুমি নাকি আমাদের ঘোড়ার আন্ডা পড়াতে পারো না মোটেও, অযথা সময় নষ্ট করো। আমরা দুজন তাই গতকাল থেকে আপার সাথে কথা বলি না। মেঘ তাকিয়ে দেখে নবনী এসে দাঁড়িয়ে আছে পেছনে। ফাল্গুনের চুলের ঝুঁটি ধরে বলল, এই তাহলে আসল ঘটনা তাই না? এজন্য আমার সাথে কথা বলা হয়নি। তোদের স্যারের সামনে বলছি এবার, তোদের স্যার একটা গণ্ড মূর্খ, কিছুই পারে না। মেঘ মুচকি হাসলো নবনীর কথা শুনে। তারপর নিজের ছাত্রীদের উদ্দেশ্য করে বলল, তোমরা বলো তো, খালি কষে বাজে বেশি, এর ইংরেজি কি হবে? দুইজনে সমস্বরে চিৎকার করে এর ইংরেজি বলল। নবনী টেবিলের উপর ধপ করে গ্লাসটা রেখে দিয়ে চলে গেল। দুই বোন হাসতে হাসতে গড়াগড়ি খেলো। তাদের প্রিয় স্যারকে নিয়ে বাজে কথা বলার উচিত জবাব পেয়েছে। মেঘ পকেট থেকে 3টা ডেইরি মিল্ক চকলেট বের করে দুজনকে দিয়ে বলল, এটা তোমাদের আপার জন্য, আমি চলে গেলে দিবে তোমরা। এবার পড়তে বসো। নবনী রুমে বসে একটা বই পড়ছে। মেঘের টেক্সট এলো তখন। নবনী পড়ে দেখে মেঘ লিখছে, ভীষণ তৃষ্ণা পেয়েছে। নবনী রিপ্লাই দিল, পানি রেখে এসেছি, খেয়ে নিলেই হয়। মেঘ এবার মেসেজ দিল, এই তৃষ্ণা যে তা কাউকে দেখার তৃষ্ণা, আকণ্ঠ জলপান করলেও এই তৃষ্ণা মিটবে? নবনীর কেমন লজ্জা লাগলো এটা পরে। সারা শরীর যেন অবশ হয়ে গেল, নিঃশ্বাস ভারী হয়ে এলো বুকের ভেতর, ড্রিম করতে লাগলো। লজ্জায় নবনী আর বের হতে পারলো না। এই মানুষটা এত ঠোঁট কাটা কেন? হুট করে কি কথায় চলে যায়, সে কি বোঝে না? এসব শুনলে নবনীর কেমন ঘোর লাগে, নিজেকে পাগল পাগল মনে হয়। মেঘ যাওয়ার সময় জোর গলায় বলল, চাচি ভীষণ তৃষ্ণা পেয়েছে আমার, নবনী ম্যাডামের কাছে একটু লেবু শরবত চাইলাম, দিলেন না তো উনি, বেশি ব্যস্ত মনে হয় উনি। আচ্ছা থাকুক, আমি বাহিরে কোথাও ভ্যান থেকে খেয়ে নেব। রাবেয়া বেগম রান্না চড়িয়েছেন। মেঘের কথা শুনে তিনি ভীষণ লজ্জা পেলেন, ছুটে এসে বললেন, না না বাবা দাঁড়াও, শরবতটা খেয়ে যাও বাবা। ফাল্গুনী আর চৈতালি এসে বলল, স্যার তো সেই কখন সকালে এসে শরবত চেয়েছে, আপা দিলই না। মা
রাবেয়া বেগম মেয়ের ব্যবহারে ভীষণ লজ্জিত হলেন। নবনী রুমে গিয়ে দেখেন নবনী আনমনে হাসছে। মেয়েকে ধমক দিয়ে বললেন, মাস্টারে তোর কাছে সেই কখন এক গ্লাস শরবত চাইছে, তুই দিলি না কেন? এক- এতক্ষণ তুই শরবত বানাইয়া দিবি এক্ষণ তুই শরবত বানায় দিবি নবনী, আমার হাতের মায়ের খাবি না হলে। মাস্টার মানুষের সাথে এরকম বেয়াদবি আমি সহ্য করবো না। ওনারা সম্মানী মানুষ, সম্মান দিতে শেখ। নবনী হতভম্ব হয়ে বললেন, তু উনি কখন শরবত চাইল আবার? মিথ্যা কথা মা। রাবেয়া বেগম রেগে বললেন, উনি এত বড় মানুষ, এক গ্লাস শরবতের জন্য মিথ্যা কথা কইব? উনি মনে হয় জীবনে শরবত চোখে দেখে নাই। এই দুনিয়ায় তুই একমাত্র শরবত আলী হইছস, তোর হাতে শরবত খাওয়ার জন্য এখন উনি মিথ্যা কথা কইতাছে। আমার দুই মাইয়াও তো মিথ্যু, ওরাও কইছে তোর কাছে অবসান শরবত চাইছে, তুই দেশ নাই। একটা এতিম পোলা, এতিমের প্রতি তোর দেখি কোনো মায়া দয়া নাই। এত বড় চাকরি আল্লাহ দেখবো না? আল্লাহর অন্তরের মায়া দয়াই আল্লাহ দেখবো। নবনী মায়ের দিকে তাকিয়ে বলল, মা তুমি এরকম রিয়াক্ট করছো কেন? সামান্য একটা ব্যাপার এটা। রাবেয়া বেগম রেগে বললেন, তুই কি শরবত বানাতে যাবি নাকি আমি রান্নাঘরের হাতা আইনা তোরে মারবো? নবনী কথা না বাড়িয়ে ছুটে গেল রান্নাঘরের দিকে। তারপর শরবত বানিয়ে মেয়েকে সামনে নিয়ে গেল। বুকের ভেতর ড্রিম ড্রিম করছে। নবনীর মনে হলো সবাই যেন সে শব্দ শুনতে পাচ্ছে। মেঘ নিচু সুরে বলল, এতক্ষণে তৃষ্ণা বেড়েছে আমার বিবি জানকে দেখে। তারপর জোরে জোরে বলল, চিনির কৌটায় মনে হয় লবণ রেখেছেন চাচি, উনি তো চিনির বদলে লবণ দিয়ে রেখেছেন। এত লবণাক্ত শরবত, তবুও খেয়ে নিচ্ছি। আমার কপালে তো বাসার বানানো খাবার জোটে না। বাইরের খাবার সুস্বাদু হলেও বাসার খাবার স্বাস্থ্যকর, তা যতই লবণাক্ত হোক। তারপর বিদায় নিয়ে মেঘ চলে গেল। রাবেয়া বেগম মেয়ের দিকে এমনভাবে তাকালেন, নবনীর মনে হলো সে আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকলে বুঝি ভস্ম হয়ে যাবে। নিজের রুমে গিয়ে নবনী দরজা লাগিয়ে দিল তাড়াতাড়ি। মনে মনে মেঘের গোষ্ঠী উদ্ধার করে ফেললো। ঠিক করলো আজ অফিসে গিয়ে মেঘের সাথে একচোট ঝগড়া করে নেবে। অফিসে গিয়ে নবনী জানতে পারলো অফিস থেকে তাদেরকে 3 দিনের একটা ট্যুরে নেওয়া হবে, যা সম্পূর্ণ খরচ কোম্পানি বহন করবে। শফিক আহমেদ এবং মাসুমা বেগমের বিবাহবার্ষিকী উপলক্ষে এই ট্যুর, এবং সেখানেই তাদের অ্যানিভার্সারি অনুষ্ঠান করা হবে। নবনী ডেস্কে বসে কাজ করছে। কিছুক্ষণ পর মাথা তুলে মেঘের ক্যাবিনের দিকে তাকাচ্ছে। একবার দুজনে চোখাচোখি হচ্ছে। এর মধ্যে শিমলা কল দিল। অনেকদিন পর শিমলার কল পেয়ে নবনী লজ্জা পেল কিছুটা। অনেক দিন ধরে নবনী শিমলাকে কল দেয় না, দিবে দিবে করে দেয়া হয় না। কে জানে শিমলা হয়তো রেগে আছে। কলটা রিসিভ করতে শিমলা উৎসাহিত হয়ে বলল, নবনী আমি আর তুমি কিন্তু একসাথে বসবো বাসে, কেমন? নবনী আমতা আমতা করে বলল, আমি যাবো কি না তা তো এখনো শিওর না। শিমলা অবাক হয়ে বলল, কি বলো তুমি? তোমার জন্য এত প্ল্যান মেঘের, তুমি না গেলে কিভাবে হবে? নবনী হতভম্ব হয়ে বলল, আমার জন্য প্ল্যান মানে? শিমলা ষড়যন্ত্রের ভঙ্গিতে বলল, তুমি একদিন কথায় কথায় আমাকে বলেছিলে তোমার কখনো কোথাও ঘুরতে যাওয়া হয়নি, তোমার ভীষণ ইচ্ছে জাফলং যাবার। আমিও তখন মেঘকে বলেছিলাম। মেঘে সেটা মনে আছে। মামা মামির অ্যানিভার্সারি উপলক্ষ করে মেঘ তাই প্ল্যান করলো জাফলং যাবার, শুধু তোমার ইচ্ছে পূরণ করতেই। অফিসের সব স্টাফ নিজেদের সব আত্মীয় স্বজন নিয়ে জাফলং যাবার প্ল্যান করেছে। প্লিজ নবনী তুমি অমত করো না। নবনী হতভম্ব হয়ে বসে রইল। ফোন রাখতে যেতেই দেখে মেঘ মেসেজ দিয়েছে, এক গ্লাস পানি দরকার। নবনী রিপ্লাই দিল না। মেঘের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল। মনে মনে ভাবতে লাগলো, এই যে এত ভালোবাসা, এত যত্ন, এসব কতদিন থাকবে? এটাই কি সত্যি ভালোবাসা নাকি ক্ষণিকের মোহ? এসব যদি অভিনয় হয় তাহলে নবনী কি সহ্য করতে পারবে? নবনী কি আরও একবার হৃদয় ভাঙার যন্ত্রণা সহ্য করতে পারবে? মেঘ নবনীর চিন্তিত মুখের দিকে তাকিয়ে নিজেই চিন্তায় পড়ে গেল। এই মেয়েটা হঠাৎ করে এরকম কি ভাবছে? মেঘ উঠে এলো ক্যাবিন থেকে। নবনীর সামনে এসে দাঁড়িয়ে ব্যাকুল হয়ে জিজ্ঞেস করলো, নবনীতা কি হয়েছে তোমার? আমাকে বলো নবনীতা, তোমাকে এরকম ফ্যাকাশে লাগছে কেন? নবনীর কান্না এলো। মেঘকে হারিয়ে ফেলার ভয়ে ফুপিয়ে কেঁদে উঠল নবনী। মেঘ দিশেহারা হয়ে গেল নবনীর কান্না দেখে। নবনীর চেয়ারের পাশে হাঁটু মুড়ে বসে পড়ল ফ্লোরে। তারপর ব্যাকুল হৃদয়ে বারবার জিজ্ঞেস করতে লাগলো নবনীকে। মেঘের ব্যাকুল স্বর প্রায় সবাই শুনতে পেল। নবনী কান্না থামাতেই মেঘ উঠে দাঁড়ালো। নবনী মেঘের ওরকম ব্যাকুলতা দেখে কিছুটা লজ্জা পেল। নিজের কান্নাকাটির জন্য নিজেই অপ্রস্তুত হয়ে গেল। ইমোশনাল হয়ে কান্না করে ফেলেছিল, কিন্তু তাতে মেঘ যে এরকম রিয়াক্ট করবে নবনী ভাবনি। লজ্জায় নবনীর মাথা কাটা গেল। রক্তিম হয়ে নবনী বলল, আপনি এরকম ব্যস্ত হচ্ছেন কেন?
মেঘ বিষণ্ণ হয়ে বলল, তুমি কাঁদলে যে আমার পৃথিবী এলোমেলো হয়ে যায় নবনী। তোমার মুখে হাসি না থাকলে আমার পুরো পৃথিবীতে মেঘের ঘন ঘটা দেখা দেয়। নবনী জিজ্ঞেস করলো, এই ব্যাকুলতা, এটার এই ভালোবাসা কতদিন থাকবে? এক সময় যদি সব বদলে যায়। মেঘ উত্তর দিল, মির্জান, যদি কখনো এরকম হয় তবে মনে রেখো, এই পৃথিবী থেকে ভালোবাসা শব্দটা উঠে গেছে। সেদিন আর গাছেরা ভালোবেসে ফুল ফোটাবে না, পাখিরা ভালোবেসে গান শোনাবে না, নদী ভালোবেসে সাগরে মিশে যাবে না। যতদিন এসব স্বাভাবিক নিয়মে চলবে, ততদিন এই মেঘও তোমাকে পাগলের মতো ভালোবেসে যাবে। নিঃশ্বাস থাকা পর্যন্ত এই ভালোবাসা কমবে না। নবনী মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। লাঞ্চের সময় নবনী ক্যান্টিনে যেতেই দেখতে পেল কর্নারের টেবিলে ছোট একটা জটলা। 4-5 জন মেয়ে মাথা এক করে হাসাহাসি করছে। নবনী আশেপাশে তাকালো। সবাই ব্যস্ত নিজেকে নিয়ে। কেউ মনোযোগ দিয়ে খাবার খাচ্ছে, কেউ ফোনে কথা বলছে আর খাচ্ছে, আবার কেউ কেউ চ্যাটিং করছে, কেউ বা ফাইল নিয়ে মনোযোগ দিয়ে কাজ করছে। পাশে গরম কফির মগ ধোয়া ছাড়তে ছাড়তে ক্লান্ত হয়ে থেমে আছে। নবনী একটা স্যান্ডউইচ আর একটা কফি নিয়ে মাঝখানে টেবিলে বসলো। নবনী জানে সিসি ক্যামেরায় মেঘ নবনীর দিকে তাকিয়ে আছে, তাই সেভাবেই বসলো যাকে মেঘের দেখতে অসুবিধা না হয়। আশেপাশে কোথাও তামিম অথবা নিতুকে দেখা যাচ্ছে না। নবনী কিছুটা চিন্তিত হলো নিতু মেয়েটার জন্য। নবনীর মনে কেমন একটা মায়া জন্মেছে। মেয়েটাকে দেখলেই মনে হয় যেন নবনীর ভীষণ চেনা। নবনী আগে অবাক হতো খুব, যে মেয়েটার জন্য তার সংসার ভেঙেছে সেই মেয়েটার সাথে সে কেমন নির্দ্বিধায় হেসে কথা বলছে। বস্তুত সবার চাইতে বেশি ভালো লাগছে তার সাথে কথা বলতে। এখন অবশ্য নবনীর অবাক লাগে না। নবনী বিশ্বাস করে তার জন্য উত্তম কিছু ছিল বলেই আল্লাহ তামিমের জীবন থেকে তাকে দূরে সরিয়ে দিয়েছে। নয়তো কি নবনী কখনো এরকম পাগল করা ভালোবাসা পেত? মেয়েকে কখনো ভালোবাসতে পারতো? ভালোবাসার এই অংশ তো নবনীর কাছে আজীবন অজানা থেকে যেত। খাওয়া শেষ করে নবনী বের হতে যেতেই শুনতে পেল গোল হয়ে বসে থাকা সবকটা মেয়ে সমস্বরে হেসে উঠেছে। নবনী পিছনে ফিরে তাকালো। দেখলো ওরা সবাই নবনীর দিকে তাকিয়ে কিছু বলছে আর হাসছে। পাত্তা না দিয়ে নবনী চলে গেল ক্যান্টিন থেকে। অফিস থেকে ছুটির পর নবনী বাসের জন্য দাঁড়ালো। মেঘ এসে নবনীর পাশে দাঁড়ালো। নবনী অবাক হয়ে জিজ্ঞেস করলো, আপনি এখানে কেন? অফিস ছুটির জন্য নবনী বাসের জন্য দাঁড়ালো। মেঘ এসে নবনীর পাশে দাঁড়ালো। নবনী অবাক হয়ে জিজ্ঞেস করলো, আপনি এখানে কেন? মেঘ হেসে বলল, কি জানি বুকের ভেতর কেমন আনচান করছে বারবার। তোমাকে দেখতে ইচ্ছে করছে ভীষণ, তাই ছুটে এলাম। আজকাল নিজেকে 18 বছর বয়সী তরুণ মনে হয়। সদ্য যে ভালোবেসেছে কাউকে। নবনী আর কথা বাড়ালো না। লজ্জা পেয়ে নিচের দিকে তাকিয়ে রইল। মেঘের এসব কথা নবনীকে রক্তিম করে তোলে। নবনীর নিজেকে খোলা ফসলের মাঠ মনে হয়, যেখানে বাতাস হয়ে মেঘ নবনীর সর্ব অঙ্গে শিহরণ তুলে যায়। কেঁপে কেঁপে উঠে নবনী তখন। কিছুক্ষণ উসখুস করে মেঘ বলল, নবনীতা, অফিস থেকে জাফলং ট্যুরে যাবে আমাদের সিইওর অ্যানিভার্সারি উপলক্ষে। অফিসে সবার যেতে হবে। আমি ভীষণ খুশি হব তুমি আমার সাথে গাড়িতে করে যাও। নবনী হাসলো মেঘের কথা শুনে। জাফলং কেন যাওয়া হচ্ছে তা সিমলা থেকে নবনী জেনেছে। মেঘকে সেসব না বলে নবনী বলল, অন্য সবাই কিভাবে যাবে? মেঘ বলল, বাস নেওয়া হবে সবার জন্য। নবনী বলল, অন্যরা যেভাবে যাবে আমিও সেভাবেই যাব। পার্সোনাল কোনো সুবিধা আমি চাই না। মেঘ আশাহত হলো কিছুটা। নবনী বলল, আচ্ছা ট্রেনে যাওয়া যায় না? আমার ট্রেনে চড়া হয়নি কখনো। মেঘ বলল, তুমি বললে তো আমি তোমার জন্য ফ্লাইটে যাবার ব্যবস্থা করতে রাজি। ট্রেন সেখানে কি আর ব্যাপার? নবনী মেঘের কাছাকাছি দাঁড়িয়ে বলল, এত ভালোবাসা? মেঘ 2 পায়ে এগিয়ে এসে বলল, অনেক। নবনীর ভীষণ কাছে গিয়ে মেঘ বলল, জেন্টস পারফিউমের ঘ্রাণ নবনীর নাকে ভেসে এলো। কি মাতাল করা একটা স্নিগ্ধ ঘ্রাণ। নবনী পিছিয়ে গেল দ্রুত। এই মাতাল করা ঘ্রাণ নবনীর সহ্য হচ্ছে না। মেঘ মুচকি হেসে বলল, ভালোবাসা দিয়ে তোমাকে রাঙিয়ে দিতে চাই নবনী। তামিম সারাদিনে আর বাসায় ফেরেনি। ফোনও অন পায়নি নিতু তামিমের। এই পর্যন্ত প্রায় 78 বার ট্রাই করেছে নিতু। বিষণ্ণ হয়ে নিতু নিজের রুমে ফ্লোরে বসে রইল। নিতু নিজেকে কেমন অচেনা মনে হয়। একটা মানুষের ভালোবাসা পাবার জন্য সে এত অস্থির হয়ে আছে ভাবতেই নিতুর কান্না পায়। শুধুমাত্র ভালোবাসার মানুষটার জন্য নিতু এত উতলা হয়ে উঠেছে, তা কি সেই মানুষটা কখনো জানতে পারবে? সারাদিন নিতুর এভাবেই কেটেছে বুকের ভেতর দম বন্ধ করা যন্ত্রণা নিয়ে। কাউকে বলতে পারেন নিতু এই অসহ্য যন্ত্রণার কথা।
সন্ধ্যায় তাহেরা বেগম বাসার রুমে বসে নিতুকে ডাকলেন। তারপর কঠোর স্বরে বললেন, কুরবানির ঈদ চলে এসেছে জানোই তো। তোমার বাবা মাকে কি বলেছো গরু কেনার কথা? নিতু অবাক হয়ে বলল, আমার বাবা মা গরু কিনবে নাকি কিনবে না সেটা তাদের ব্যাপার, সেখানে আমি কথা বলতে যাব কেন? তাহেরা বেগম দাঁত কিরমিরিয়ে বললেন, কেন তোমার বাবা মা জানে না মেয়ে শ্বশুর বাড়িতে প্রথম কুরবানির ঈদে গরু পাঠানোর প্রচলন রয়েছে? এমনিতেও তো তোমার বাবা মা কোনো দায়িত্ব পালন করছে না। রমজানের ঈদে ইফতার আইটেম, সেমাই, চিনি এসব কিছুই পাঠালো না। আমাদের সবার জন্য পোশাকও পাঠালো না। এবার কুরবানি ঈদে গরু না পাঠালে ভীষণ খারাপ হবে। নিতু হেসে জিজ্ঞেস করলো, এত বছর বুঝি আপনারা রমজানে ইফতার না করে থাকতেন, নাকি আপনাদের বাসায় কখনো সেমাই আনা হয়নি? সেই সামর্থ্য আপনাদের নেই? অনেক সমাজসেবামূলক প্রতিষ্ঠান আছে এখন, যারা মানুষকে এসব দিয়ে থাকে রমজানে। এত অভাব হলে সেখানে লাইনে দাঁড়ালেই পারতেন সবাই মিলে। এত বছর কি আপনারা পোশাক পরতেন না ঈদের দিন? তাহলে আমার বাবার বাড়ি থেকে পোশাকের অপেক্ষায় থাকার মানে কি? আর আমার বাবার বাড়ি থেকে পাঠানো গরু দিয়ে আপনার কুরবানি দিতে হবে কেন? আপনার যদি সামর্থ্য না থাকে আপনি কুরবানি দিবেন না। এত এত বছর কি আশেপাশের লোকজন আপনার জন্য গরু কিনে পাঠাতো নাকি? তাহেরা বেগম অগ্নিশর্মা হয়ে বললেন, মুখে চাটাং চাটাং কথা বলা ছাড়া আর কি যেন। বিয়ের পর মেয়ের বাড়িতে খাট, ফার্নিচার আনা, জিনিসপত্র দেওয়া লাগে, সে যে এসব কি জানে না? তোমার বাবা মা কি শুধু এটাই জানে কিভাবে মেয়েদের বেতনের টাকা ভাগ বসাতে হয়? ফকিনীর ঘরের মেয়ে বউ করে আনার এই এক সমস্যা। এরা ক্লাস মেনটেন করে চলতে পারে না। নিতু মুচকি হেসে বলল, আপনারা বুঝি এতদিন ফুটপাতে ঘুমাতেন, তাই ছেলে শ্বশুর বাড়ি থেকে ফার্নিচার দিয়ে ঘর সাজাবেন সেই আশায় বসেছিলেন। আপনি এত বছর সংসার করেও নিজের সংসারে নিজের মন মতো সাজাননি কেন? কি ছেলে শ্বশুর বাড়ির আশায়? তাহলে তো বলতে হয়, আসলে ফকিন্নি আপনি নিজেই, যে অন্যের বাড়ির জিনিসপত্র আশা করে থাকে। আমার বাবা মা আমার উপার্জনের টাকা নেয়। উম, আমার বাবা আপনার ছেলের এক পয়সাও সেখানে আপনার ছেলের এক পয়সাও সেখানে নেই। আমার টাকা আমার বাবা মায়ের জন্য সম্পূর্ণ বৈধ। তাদের হক আছে এই টাকায়, বরং আপনার কোনো অধিকার নেই আমার টাকায় আমার বাবার বাড়ি থেকে ফার্নিচার আশা করার। শামীম পত্রিকায় মুখ গুজে হাসতে লাগলো নিতুর কথা শুনে। তাহেরা বেগম বলার মতো কোনো আহ, কথা খুঁজে না পেয়ে বললেন, বেয়াদবের মতো মুখে মুখে তর্ক শিখছে। সংসার করা তো শেখনি। কেমন বউ হলে শামীম 2 দিন 1 রাত বাসায় ফেরেনি, অথচ সে বেহায়ের মতো 3 বেলা খাবার গিলছে। স্বামীর চিন্তা মাথায় নিয়ে তার আমার সাথে আবার তর্ক করতে বসেছে। নিতু বিরক্ত হয়ে বলল, আপনার মতো আমি আমি আপনার মতো আমি যেমন মা হলে আপনি একটু আগে জানতে পারলেন আপনার ছেলে গতকাল সকালে বাসা থেকে বের হওয়ার পর আর বাসায় আসেনি। আপনি মা হয়ে নির্বিকার থাকতে পারলে আমি বউ হয়ে কেন পারবো না? বউ হয়েছি বলে কি সব দায় আমার একার? তাহেরা বেগম লজ্জা পেলেন শুনে। মেয়ের বিয়ের উত্তেজনায় তার মনে ছিল না বড় ছেলের কথা। একটু আগে স্বামী পত্রিকা পড়তে বসে তাকে জিজ্ঞেস করলো, তামিম বাসায় নেই কেন? তখন তিনি শামীমের থেকে জেনেছেন তামিম সে গত সন্ধ্যায় বাসায় আসেনি। তিনি ভাবছেন নিতু জানে না এটা। তিনি যে একটু আগে এই খবর পেয়েছেন, এখন দেখতে পেলেন এই মেয়ে সব শুনেছে। এর কান খরগোশের কানের মতো মনে হয়। তামিম বাসায় ফিরল রাত 10:30টায়। তামিমকে দেখে বাসায় সবাই চমকে গেল। নিতুর হাত থেকে পানির গ্লাস মেঝেতে ভেঙে গেল। পুরো বাসায় পিনপতন নীরবতা। সবাই চমকে তাকিয়ে আছে তামিমের দিকে। তামিমের 2 পাশে 2জন লোক দাঁড়িয়ে আছে। শক্ত করে তামিমকে ধরে আছেন তারা। তামিম সোজা হয়ে দাঁড়াতে পারছে না। স্বামী ছুটে গিয়ে তামিমকে জড়িয়ে ধরে সোফায় এনে বসালো। লোক দুটো শামীমকে উদ্দেশ্য করে বলল, মানুষ এরকম মাতলামি করে নাকি? ছি ছি, উনি কি সব বাজে কথা বলছিলেন বাড়ি বসে? মেয়েদের নিয়ে কেমন সব নোংরা কথা। রাস্তার নবনী বলে কাউকে নিয়ে কি সব আবোল তাবোল কথা বলছেন? লোক দুজনের কাছে শামীম ক্ষমা চেয়ে নিল ভাইয়ের এরকম ব্যবহারের জন্য। তামিম অকারণে খিলখিল করে হাসতে লাগলো। তারপর 2 চোখ ছোট করে নিতুর দিকে তাকিয়ে বলল, এই এই, তুই কোন সাহসে আবার বাসায় এসেছিস শালি? তোর বস কই এখন? কুত্তার মতো পা চাটতে চলে এসেছিস আমার কাছে। তুই কি ভেবেছিস তোর মতো বিবাহিত মহিলাকে মেঘের মতন লোক ভালোবাসবে? মোটেও না। ওর তো তোর শরীরের উপর নজর।
এসব বলেই তামিম অপ্রকৃত স্থিরের মতো খ্যাঁক খ্যাঁক করে হাসতে লাগলো। নিতুর বিস্ফোরিত নয়নে তাকিয়ে রইল তামিমের দিকে। এ কাকে দেখছে সে? এ কি সত্যি তামিম, যাকে নিতু নিজের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়েছিল? এই কি তার প্রতিদান? বর্ষার দ্বারা বইতে লাগলো নিতুর দুই চোখ বেয়ে। মাথার ভেতর বজ্রপাত হচ্ছে যেন। একটা অচেনা ঝড়ে উড়ে গেছে নিতুর সব ভালোবাসা, ভরসা, বিশ্বাস। ভেতর থেকে কেউ একজন চিৎকার করে নিতুকে বলছে, ভুল ভুল ভুল, সব কিছু তোর ভুল ছিল নিতু, অনেক বড় ভুল করেছিস তুই। নিতু দাঁড়ানো থেকে পড়ে যেতে নিয়েও নিজেকে সামলে নিল। চেয়ারে চেপে ধরে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। তামিম কিছুক্ষণ চোখ বন্ধ করে পড়ে রইল অজ্ঞানের মতো। তারপর আবারও চেঁচিয়ে উঠে কাঁদতে কাঁদতে বলল, নবনী, আমার নবনী, আমি তোমাকে ছাড়া ভালো নেই নবনী। আমি অনেক বড় ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও নবনী। আমি সব ছেড়ে দেব, কোনো মেয়ের সাথে কথা বলবো না, কোনো মেয়ের সাথে রুম ডেটে যাবো না নবনী। একবার চান্স দাও আমাকে। আমি ভীষণ নিচ্ছ তোমাকে ছাড়া। আমার বুকের ভিতর সারাক্ষণ তুমি থাকো, আমি কোনো কিছুতেই শান্তি পাই না। কত রাত আমি নিশ্চিন্তে ঘুমাতে পারি না। বাসায় আসলে তোমার পুতুলের মতো মুখখানা দেখি না। এই দুনিয়াদারি সব আমার কাছে অসহ্য লাগে তোমাকে ছাড়া। তোমাকে হারিয়ে ফেলার পর আমি তোমার মূল্য বুঝতে পেরেছি। আমি ভীষণ ভীত ছিলাম নবনী, মনে মনে তোমাকে চাইলেও মায়ের ভয়ে মুখ ফুটে কিছু বলতে পারিনি। নিতুকে আমি ভালোবাসতে পারিনি। নিতু ছিল আমার ক্ষণিকের মোহ নবনী। আমি কোনটা মনের ভালোবাসা আর কোনটা মোহ তার পার্থক্য বুঝতে পারিনি। নিতুকে তো আমি শুধু বিছানা পর্যন্ত চেয়েছি, সংসার করার জন্য নয়। নিতু আমার জন্য পারফেক্ট নয়, আর না আমি নিতুর জন্য। আমার মন তো তোমাকে চেয়েছে, তুমি কেন আমার মনের কথা বুঝতে পারলে না? কি করে, কি থেকে কি হয়ে গেল, আমি কিছু করতে পারলাম না। তুমি এই থাপ্পড় আমাকে আরো আগে কেন দাওনি? তাহলে তো আমার হুঁশ হতো। আমি সহ্য করতে পারি না নবনী, তোমার পাশে অন্য কেউ আমার সহ্য হয় না। বুকের ভেতরে ঈর্ষার আগুন জ্বলতে থাকে। নিতু ধপ করে ফ্লোরে বসে পড়ল। তাহেরা বেগম ব্যতিব্যস্ত হয়ে বললেন, শামীম, তোর ভাইকে আমার রুমে নিয়ে শুইয়ে দে, ওর মাথা ঠিক নেই। কী সব বলছে ও? শামীম ধরতে যেতে তামিম পায়ের জুতো ছুঁড়ে মারল শামীমের দিকে। তারপর টলমল কণ্ঠে বলল, কেন শালা, আমাকে ধরতে আসবি না? কোনো শালা আমাকে ধরতে আসবি না। আজ আমি সব বলে দেব আমার নবনীকে। অনেক সহ্য করেছি শালা। আর না, নবনী শুধু আমার। এই তাহেরা চুপ। হারামির বাচ্চা, তোর জন্য আমার নবনীকে হারিয়ে ফেলেছি। আমি তোকে শেষ করে ফেলবো। বলতে বলতে তামিম বমি করে দিল। শামীম উঠে গিয়ে তামিমকে ধরে তাহেরা বেগমের রুমে নিয়ে গেল। বিছানায় শুইয়ে দিতে তামিম উঠে বসলো। তারপর চিৎকার করে বলল, কোন শালা আমাকে কি করবে? আমি কি কাউকে ভয় পাই নাকি? দরকার হলে আজ সারা রাত ঘুমিয়ে নিয়ে কাটাবো। নবনীকে কি আমি ভয় পাই নাকি? ও যদি ওই শালা মেঘের সাথে লাইন করতে পারে, আমি কেন পারবো না? আমার নবনী আমার কাছে আর আসে না কেন? কতদিন আমার খোলা বুকে নবনী আঁচড়ে পড়ে না। আমার বুকের বাম পাশে ভীষণ কষ্ট হয়। তারপর শামীমকে জড়িয়ে ধরে কেঁদে বলল, ভাই আমার, তোর ভাবিকে বল আমার সাথে যেন রাগ না করে। আমি সত্যি ভালো হয়ে যাব। নিতুর সাথে আর কোনো সম্পর্ক রাখবো না। বাবাকে বল আমাকে মাফ করে দিতে। আমি নবনীকে সত্যিই ভালোবাসি, আর কখনো এসব করবো না। নবনীকে বল ও যাতে না যায় আমাকে ছেড়ে। বাবাকে বল নবনীকে বুঝিয়ে বলতে। আমি নবনীর পায়ে ধরে ক্ষমা চাইবো। বিয়ের আগে মেয়েদের সাথে রাত কাটানোর জন্য, নিতুকে ভালোবাসার জন্য, সব কিছুর জন্য ক্ষমা চাইবো। বলতে বলতে কাঁদতে লাগলো তামিম। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেল। পাশের রুম থেকে নিতু সব শুনতে পেল। শূন্য দৃষ্টিতে নিতু সিলিংয়ের দিকে তাকিয়ে রইল। মাথার উপর ঘুরতে থাকা বৈদ্যুতিক পাখার বাতাসে জানালার পর্দা থরথর করে কাঁপছে। সেই কাঁপন নবনীর সর্বাঙ্গ প্রত্যঙ্গে কাঁপন ধরিয়ে দিচ্ছে যেন। দু চোখ অশ্রুতে টলমল করে আছে। এতদিন ধরে মাথার ভেতর ঘুরতে থাকা প্রশ্নেরা আজ জবাব পেয়ে গেল। অথচ এই জবাবে নিতুর বুক ফেটে গেল যেন। একরাশ শূন্যতা বুকের ভেতরটা ক্রমে দখল করে নিচ্ছে। নিতুর মনে হচ্ছে নিতু স্বপ্ন দেখছে। এসব কিছুই হচ্ছে না। তামিম এখনো বাসায় আসেনি। বুকের ভেতরটা ক্ষণে ক্ষণে দুমড়ে মুচড়ে যাচ্ছে। অসহ্য যন্ত্রণা কুঁকড়ে যাচ্ছে নিতুর সারা দেহ। তীক্ষ্ণ ছুরি দিয়ে কেউ যেন কুপিয়ে ফালা ফালা করে দিচ্ছে নিতুর কলিজা। চিৎকার করে নিতু আল্লাহকে ডেকে বলল, হায় আল্লাহ, এত যন্ত্রণা কেন হচ্ছে? কেন এরকম হলো আমার সাথে? আমার ভালোবাসা তো সত্যি ছিল, তবে কেন আমার জন্য কারো ঘর ভাঙলো? তামিম প্রলাপ বকে যাচ্ছে ঘুমের মধ্যেও। বারবার নবনীকে ডাকছে, কখনো গালাগাল করছে, কখনো ক্ষমা চাচ্ছে। নিতুর সমস্ত পৃথিবী যেন অন্ধকার হয়ে আসছে।
যন্ত্রণায় বিশ্বাস ভেঙে যাওয়ার বিপন্ন হয়ে যাচ্ছে নিতু। মনির ভেতর এক কোণে এক এক একটা আশার প্রদীপ তবুও টিপ টিপ করে জ্বলছে। এসব যেন মিথ্যে হয়, আর এসব যেন তামিমের প্রলাপ হয়। শামীম বাহিরে এসে দেখে নিতুর বেহাল অবস্থা। শামীম ছুটে গিয়ে এক গ্লাস পানি নিয়ে এলো। নিতুকে একটু পানি খাইয়ে দিয়ে মাথায় একটু পানি দিল, তারপর উঠিয়ে নিয়ে সোফায় বসালো। ক্লান্তিতে, অবসাদে, ব্যথায় নিতুর অবস্থা ভীষণ খারাপ। তবুও নিতু থেমে থেমে বলল, ভাই, আপনি আমার ছোট ভাইয়ের মতো। আমি আপনার পায়ে পড়ি। আপনি আমাকে সত্যি করে বলুন, এসবের মানে কি? নবনীর সাথে তামিমের কিসের সম্পর্ক ছিল? শামীম সোফায় হেলান দিয়ে বসে বলল, এখন আর আপনার থেকে লুকানোর মতো কিছু নেই। আগেই জানা দরকার ছিল আপনার এসব ব্যাপার। এখন এসব জেনে গেছেন, তখন সবই বলবো। আপনি আমার ভাইয়ের দ্বিতীয় স্ত্রী। নবনী ভাবি ছিল প্রথম স্ত্রী। নিতুর মাথায় আসমান ভেঙে পড়ল শুনে। সে আশার প্রদীপ নিভু নিভু করে জ্বালিয়েছিল, এক ঝটকায় তাও নিভে গেল। নিতু দুই হাতে বুক চেপে ধরে সোফায় শুয়ে পড়ল। নিজের কানকে নিতুর বিশ্বাস হচ্ছে না কিছুতে। শামীম একটু থেমে বলল, আমার বিয়ে হয় ভাইয়ার বিয়ের আগে, এজন্য বাবা ভীষণ রেগেছিলেন আমার উপর। অল্প বয়সে দিশার প্রেমে পড়ে যায় মা, জানতেই উঠে পড়ে লাগেন বিয়ের জন্য। নিজে থেকে আমার আর দিশার বিয়ে দেন। দিশার বাবার টাকা পয়সা আছে, এই লোভ মা সামলাতে পারেননি। মা চেয়েছিল ভাইকেও এরকম একটা মেয়ে দেখে বিয়ে করাবে, কিন্তু বাবার জন্য আর তা পারেনি। ভাবিকে দেখেই বাবা সিদ্ধান্ত নিলেন ভাইয়ার বউ করার। কারো অনুমতি না নিয়ে ভাইয়ার বিয়ে দিলেন। সব কিছু ঠিকঠাক চলছিল ভাবি আর ভাইয়ার মাঝে। যদিও মায়ের উস্কানিতে ভাইয়া ভাবির সাথে প্রায় সময় ঝামেলা করত, তবুও ভাবি সেসব গায়ে মাখত না। হেসে উড়িয়ে দিয়ে বলতো, সংসার করতে গেলে এরকম কত কিছুই হয়। মা ভাবির বাবার বাড়ির অবস্থান নিয়ে সবসময় ভাবিকে কথা শোনাতো। ভাবিকে কখনো টু শব্দ করতে দেখিনি। ভাইয়াকে কখনো ভাবির হয়ে প্রতিবাদ করতে দেখেনি। ভাবির মুখে অভিযোগ দেখিনি। এত শক্ত ধৈর্যশীল ভাবি আমার মুষ্টে পড়লো সেদিন, যেদিন আপনার আর ভাইয়ার সম্পর্কের কথা জানতে পারলো। মা জানার পর থেকে ভাইয়াকে ইন্ধন দিতে লাগলো ভাবিকে ছেড়ে দেওয়ার জন্য। ভাবিও এই অপমান সহ্য করতে পারেননি, বাসা ছেড়ে চলে গেছেন। আমার ভাই সবসময় সিদ্ধান্তহীনতায় ভোগেন, নিজে সিদ্ধান্ত নিজে নিতে পারেন না, তাই আবারও মায়ের কথা মতো ভাবিকে ছেড়ে দিল। এই আঘাত আমার বাবা সহ্য করতে না পেরে মারা গেলেন। আপনি চাকরিজীবী মেয়ে, মাস শেষে মা আপনার বেতনের টাকায় ভাগ বসাতে পারবেন, এই স্বপ্ন দেখে মা দ্রুত আপনার আর ভাইয়ের বিয়ে দেন। ভাইয়ের প্রেমে অন্ধ হয়ে আপনিও বিয়ে করে চলে এলেন। মধ্যখানে শেষ হয়ে গেল ভাবির সংসার, আমার বাবার জীবন। ভাবিকে হারিয়ে ফেলার পর ভাইয়া ভাবির শূন্যতা অনুভব করতে শুরু করলো। আপনাকে বিয়ে করে আনার পর ভাইয়া বুঝতে পারলো সে আসলে ভুল করেছে। আপনার প্রতি ভাইয়ার ভালো লাগা ছিল, কিন্তু ভালোবাসা ভাবির জন্যই ছিল। নিতুর বুকের ভেতর হাতুড়ি পেটা করতে লাগলো কেউ। কাঁদতে কাঁদতে নিতু ফ্লোরে পড়ে গেল। কি করলো সে এটা? একটা মেয়ে স্বপ্নের সংসার সে অভিশাপের ছায়ায় হয়ে এলো। তার জন্য ভেঙে গেল কারো 3 বছরের সাজানো স্বপ্ন। নিতুর মনে হলো তার জন্য দম বন্ধ হয়ে আসছে। এত বড় প্রতারণা নিতু সহ্য করতে পারল না। সে তো সরল মনে ভালোবেসেছে, তবে কেন এভাবে ঠকে গেল সে? ভালোবাসার এই প্রতিদান কেন পেল? একজন প্রতারকের সাথে এতগুলো দিন কাটিয়ে দিল কিভাবে? বাঁধ ভাঙা চাঁদের আলোয় আলোকিত চারপাশ, মৃদু মন্দ শীতের হাওয়া বইছে। নবনী দাঁড়িয়ে আছে রুমের সাথে লাগোয়া বেলকনিতে, কানে ফোন ধরে আছে এক হাতে, অন্য হাতে একটা কফির মগ। মুখ ফিস ফিস করে বলল, নবনীতা। নবনী চুপ করে রইল। মেঘ বলল, আকাশের বুকের ওই চাঁদটা দেখছো নবনীতা? আমার অন্ধকার জীবনে তুমি ওই তেমন পূর্ণিমার চাঁদ। আমি আজীবন আর কিছু চাইবো না, তুমি শুধু আমার আকাশের চাঁদ হয়ে থেকো। আমি আজীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবো। নবনী হেসে বলল, ভালোবাসা এত সুন্দর কেন বলুন তো? আমার মাঝে নিজেকে সদ্য কৈশোরী পা দেওয়া কিশোরীর মতো মনে হয়, যার জীবনে আপনি প্রথম বসন্তের কোকিল হয়ে এলেন। বুকের ভেতর যার জন্য ভালোবাসার ফুল ফুটেছে। আমাকে এই অপূর্ব সুন্দর অনুভূতি সাক্ষী করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
মেঘ ফিসফিস করে বলল, একবার শুধু বৈধভাবে আমার আমি তোমাকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই সুন্দর সুন্দর অনুভূতির মুখোমুখি করব নবনীতা। নবনী চুপ করে রইল। মেঘ আপন মনে বলতে লাগলো, নবনী, আমরা একটা ছোট ঘর বানাবো কোনো এক অজপাড়া গায়ে। বাড়ির পেছনে একটা সরু নদী থাকবে। বৃষ্টির সময় আমরা সেখানে চলে যাব। ঝুম বৃষ্টিতে দুজন মন ভরে বৃষ্টিতে ভিজবো। উতাল পাতাল জ্যোৎস্না রাতে দুজনে খোলা আকাশের নিচে বসে জ্যোৎস্নার আলো গায়ে মাখবো। এই যান্ত্রিক শহর থেকে অনেক দূরে চলে যাব তোমাকে নিয়ে। আমাদের স্পেশাল দিনগুলো আমরা দুজনে দুজনে সেখানে একান্ত সময় কাটাবো। রাতে দুজন নৌকায় ঘুরে বেড়াবো। আমার দু চোখ জুড়ে হাজারো স্বপ্ন নবনীতা। তুমি কখনো আমার থেকে দূরে চলে যেও না। আমি তোমাকে নিয়ে জীবনের শেষ স্বপ্নটাও পূরণ করতে চাই। তুমি না থাকলে এই জীবনের সব স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাবে। নবনীর কেঁদে উঠল, কাবা গলায় বলল, আমি আজীবন আপনার সাথে থাকতে চাই। আল্লাহ যতদিন বাঁচিয়ে রেখেছেন আপনার সাথে পাশে থাকতে চাই আমি। ভালোবাসা পৃথিবীর সবচেয়ে নির্মল এবং মধুর ব্যাপার। কখনো কারো দু চোখ জোরে স্বপ্ন বুনে এনে দেয়, আবার কখনো কারো জীবনের বেঁচে থাকার শেষ স্বপ্ন কেড়ে নেয়। দেয়ালের ওই পাশে নবনী সুখের স্বপ্ন দেখছে, আর ও পাশে নিতু সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। আহা ভালোবাসা, আহারে।